ঠিক এভাবে পছন্দ খাতাম, ভালো লাগা খাতাম। সাহিল কাউকে পছন্দ করে না, কখনোই না, নো নেভার। জিনিয়া পিছু ফিরে একবার ছেলেটাকে দেখলো। জুতোর তলায় কাকে বলি দিল ছেলেটা? ছেলেটা একটু কেমন যেন। বিয়ের শেষের দিকে মৌসুমী মিয়া থেকে ছুটে এসে সাহিলের হাত চেপে ধরলো। ফিস ফিস করে বলল, তোমার বাপ মাইয়াটার বাপের নাম্বার জোগাড় কইরা ফেলেছে। মাইয়ার বাসা তো তোমাকে পাশেই, ভদ্রবাড়ি মাইয়া, তাই তেমন কেউ দেখে নাই। বাবা কি পাগল হয়ে গেছে? এসব বিয়েটি আমি করবো না। মজনু মিয়া হাসে। সাহিল রাস্তায় বেরিয়ে পড়ে। ফোন দিয়ে সাগর আহমেদকে ইচ্ছে মতো ঝাড়ি দেয়। ভালো লাগছে এই কথাটা বলাই যেন পা। কেন বলতে গেল সে? ডাগর ডাগর চোখের মেয়েটি সিএনজিতে বসে মাথার হিজাব ঠিক করতে লাগলো ফোনের স্ক্রিনে দেখে। সুইচ পিন ছুটে গিয়েছে। সাহিল তাড়াতাড়ি চোখ সরালো। এদিক ওদিক তাকাতেই চোখ গেল পাশের গাড়ির মিররে। তৈলাক্ত মসৃণ চেহারার একটি মুখ দেখে আবার চোখ সরিয়ে নিল। চরম অস্বস্তিতে বিড়বিড় করলো। আমার ভালো লাগেনি একটু, চোখের কাজল লেপটে ভূতের মতো লাগছে। জিনিয়া হিজাব ঠিক করে দেখলো ছেলেটাকে, ভ্রু কুঞ্চন করে বিড়বিড় করলো। ছেলেটা কি পাগল? এমন জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে? সাহিল আবার ফিরল। জিনিয়ার চোখে চোখ পড়ার মাথা চুলকালো। ফোনের ওপাশে কেউ না থাকলেও গর্জে নিজে নিজে বলল, আমার একটুও ভালো লাগেনি, বুঝেছো মেয়ে? আমার তোমাকে একটুও ভালো লাগেনি, লাগবেও না, নো নেভার। বাহ, জিনিয়াস তো। কোন মেয়েকে এভাবে সোজা সাপটা বলে দিল যে ভালো লাগেনি? সাহিল রাস্তা পার হয়ে পাশের একটি দোকানে ঢুকলো। বেনসন সিগারেটের প্যাকেট কিনে ধোয়া ছাড়লো। যতক্ষণ গাড়িটা দাঁড়িয়ে থাকলো ততক্ষণ ধোয়া ছাড়লো। 2 প্যাকেট বেনসন মুহূর্তেই শেষ করলো। খতম হলো সিগারেট। গাড়িটা চলে যাওয়ায় সাহিল সিগারেটের 3 নম্বর প্যাকেটটা ছুঁড়ে মারলো। নিজের হাত নিজে নাক দিয়ে শুঁকে বলল, ইয়া কি গন্ধ রে! কেন খেলাম? আর কখনোই খাবো না, একদমই না। সাগর আহমেদ কান টেনে ধরল সাহিলের। পছন্দ করার জন্য আর কোনো মেয়ে পেল না হারামজাদা। শফিকের মাইয়া শেষ পর্যন্ত না জেনে না বুঝে আমি ফোন করে নিজের পরিচয় দিয়ে কত বড় লজ্জায় পড়ে গিয়েছিলাম। সে তো আমাকে এখন হাঁটতে বসতে যেখানেই দেখবে সেখানেই ঠেসকুতা মারবে, বলবো আমার মেয়ের উপর শকুনের নজর পড়েছে। সাহিল সাগর আহমেদের হাত ধরলো আর বলল, লাগছে তো। তোমাকে আমি বারণ করেছি না ফোন না করার জন্য? করেছো কেন? আর শফিক তালুকদারের সাথে তোমার আবার কিসের শত্রুতা? তোমাদের ঝামেলায় আমাকে কেন জড়াচ্ছ? সাগর আরো জোরে কান টেনে ধরলো সাহিলের। বলল, হারামজাদা, তোমারে কত মাইয়া দেখাইলাম আমি, একটারও পছন্দ হয় না তোমার। শেষমেশ ওই শফিকের মাইয়ার পছন্দ। আরে আমি কি ওই মেয়ের জন্য মরে যাচ্ছি নাকি? তুমি কি শুরু করেছো বাবা? সাগর আহমেদ কান ছাড়লেন অনেকক্ষণ পরে। সাহিল কান ডলতে লাগলো। সাগর আহমেদ সোফায় বসলেন। জোরালো শ্বাস ফেলে বলল, তুমি বিদেশ থেকে এসেছো মাত্র 2 দিন, কিছুদিন যাক বুঝতে পারবে ওই শফিকের সাথে আমার কেমন ঝগড়া হয়। তার মেয়েটা অবশ্য লক্ষ্মী বটে, কিন্তু ছেলেটা গোয়ার, একদম বাপের মতো। সাহিল শুনলো কি শুনলো না, বলল, মজনু আঙ্কেল কি জানতো না? তারপর তোমাকে ফোন দিতে বলেছে কেন? ঠিক, ওই হারামজাদার টাকা হাতে পাওয়ার আর নাই, নিখোঁজ হইয়া গেছে। শালা কি অপমানিত না হলাম আমি! টাকার জন্য মানুষ এমন করে? সাহিল কান ডলল, বলল, আমার গ্র্যান্ডমা কোথায়? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তুরিনা বেগম তার ছ্যান ছ্যান মার্কা গলায় বলল, আসছে আরেকটা। আমারে হুকুম করব, আর আমি তো তাদের দাসী। আহা চাচি, কেন প্যান প্যান করো বলো তো? তুমি ছাড়া আর কে আছে ওদের? সাহিল, তুমি নাহিল কোথায় দেখো, তাকে নিয়ে একসাথে খেতে বসো। সাহিল মাথা দুলিয়ে ডাকলো। এই নাহিল নিচে আয় তো, আমি খেয়ে ফেললে আবার খেয়া করলে সমস্যা আছে। নাহিল কানের ইয়ারফোন খুলে আস্তে আস্তে জবাব দিল, বড় ভাই, তোমার নাকি শফিক আঙ্কেলের মেয়েকে পছন্দ হয়েছে, আর মেয়ে পেলে না তুমি? সাহিল রেগে গেল। এক চড় দিয়ে দাঁত 32টা ফেলে দেবো, প্যান্তপ কোথাকার। টেবিলে খাবার সাজাতে সাজাতে তরিনা খাতুন প্যান পানানি শুরু করলো। বাপ কি পোলা শিক্ষা করতে পারে? মা না থাকায় এই হাল পোলাগুলোর। সাহিলের মুখ দেখার চেষ্টা করলো সাগর আহমেদ। দেখার আগে সাহিল মুখ ঘুরিয়ে চলে গেল। নাহিলকে ডাকলো। নাহিল আয়। বড় আব্বা, বাবা কোথায় বললো তো? আজ তার দেখা সাক্ষাৎ নাই। কোথায় তা এখন জানতে চাইছিস? রাখিস বাপের খবর? ব্যবসার সব দেখাশোনা তো তোর বাপই করছে, না বাপকে একটু হেল্প করি? নাহিল মাথা চুলকালো। আমার এখনো পড়ালেখা শেষ হয়নি, আর তুমি বলো ব্যবসা সামলাতে? বড় ভাই চলে আসছে না, বড় ভাই দেখবে। নাহিল হাসলো, বলল, যাই বলো বড় আব্বা, জিনিয়া মেয়েটা সুন্দরী আছে,
ভাবি হিসেবে আমার সেই পছন্দ হয়েছে, ভাইয়ের সাথে ঝাক্কাস লাগবে। নূরপুরি থেকে নারী আসবে রে বাপ, শফিককে তো একেবারে মেয়ে দিবে না। ঠিক বলেছ, কিন্তু ভাইয়ের কি হবে? সাগর আহমেদ চিন্তায় পড়ল। মুখের উপর কয়েক আঙুল দিয়ে বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, আমার ছেলে আরেকবার মুখ ফুটে বললে দরকার হলে ওই মেয়ের তুলে আনবো। সাব্বাস কথা বলেছ বড় আব্বা। আমারও বাপ যদি এমন বলতো। ওই আহমেদপুরি নূরপুরি থেকে নারীপুরি হয়ে যেত। এটা কোনো কথা? আমি শুধু একটা বিয়ে করতাম। সাহিলের ডাক ভেসে এলো তার মধ্যে। মাছের মাথা তোর আর খাওয়া হলো না নাহিল, আমার পেটে চলে গেছে। নাহিল দৌড় লাগালো, সাহিলের পাশে চেয়ার টেনে বসে পড়ে বলল, একে তো একা একা খাচ্ছ, আবার মাছের কথা। মাছের মাথা দুটো আছে, একটা তুই খাবি একটা আমি, দুই দুই চার, মিললো তো? মিলছে মিলছে, একে একে দুই। তরিনা খাতুন দুই ভাইয়ের খুনসুটি দেখলো। কানে ভেসে এলো সাহিলের একটুখানি বলা কথা, আজ আমি মিস করছি সেই মানুষটাকে। আজ নয়, প্রতিনিয়তই করি। স্বার্থপর মানুষগুলোকে দিন শেষেও আমরা কেন ভুলতে পারি না রে? আমি দেশে ফিরেছি, তারপরে কি আমাকে দেখতে ইচ্ছে করে তাদের? কোথায় লুকিয়ে আছে সে? কেন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আর কতকাল ঘুরবো বল? ভাই, বড় মা দেখবে ঠিক একদিন চলে আসবে। আর তোর মা, ছোট মাকে কখন ফিরিয়ে আনবি? নাহিল মাথা নিচু করে ফেলল, বলল, আমি যাই মায়ের কাছে, কালো গিয়েছি। নাহিল খেতে খেতে বলল, ফিরিয়ে নিয়ে আয়। আমার কথা শুনবে না। সাহিল আর কোনো কিছু বলল না। তরিনা খাতুন এসে সাহিলের গ্লাসে পানি ঢেলে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, মাইয়াটারে পছন্দ হয়েছে ভালো কথা, তাড়াতাড়ি বউ কইরা লই আসো ভাই। বাপ চাচা তো শেষ করলো সবটা, তোমরা দেখো। মাইয়া মানুষ মানেই ঘরের রানী, তারে রানীর মতো রাখতে পারলে বিয়া করবা, নয়তো নয়। শুধু শুধু একটা মাইয়ার জীবন লইয়া খেলা কইরা লাভ নাই। সাহিল পানি খেয়ে উঠে পড়ল, হাত ঝেড়ে তরিনা খাতুনের শাড়ির আঁচলে মুখ হাত মুছে বলল, গ্র্যান্ড মা, আমি জীবনেও বিয়ে করবো না। নো, নেভার। তরিনা খাতুন রেগে চ্যান চ্যান করে বলল, তোর ওই ইংলিশ কথা আমার সাথে কইবি না গুড্ডু। আমার নাম সাহিল। হইছে? সাহিল মাথা দুলিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। ছাত্রা দেখে আসিও, ঘর দরের বিস্তর পরিবর্তন করছি, দেখো নাই? ছাদে গিয়ে কাজ আমার? আমি কি মেয়ে নাকি? ছাদে মেয়েদের কাজ থাকে। একসময় নারী বিদ্বেষী থাকা সাগর সাহেব মনে মনে বেশ অসন্তুষ্ট। ছেলে যাতে অন্তত তার মতো না হয়, এই নরপুরী নারী বুড়িতে পরিণত হোক। সিংহের মতো গর্জন ভেসে আসছে ছাদ থেকে। সন্ধ্যা তার ঝাঁপি নামিয়ে দিতে চলেছে। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মধ্যে। জিনিয়া বসার ঘর থেকে মাকে ডেকে বলল, আম্মা, ছাদ থেকে আব্বার গলা ভেসে আসছে না? জিনিয়ার মা জাহেদা বেগম হাই হাই করে উঠে বললেন, ও আল্লাহ, আবার ঝগড়া লাগছে। দেখ তো তোর বাপ কেন ছেড়ে ছাদে। জিনিয়া ওড়না দিয়ে মাথা ঢেকে দৌড়ে উঠল ছাদে। হাত ছুঁড়ে ছুঁড়ে ঝগড়া করছে শফিক সাহেব। জিনিয়া মাথা সামান্য তুলে ওই বাড়ির ছাদের দিকে তাকালো। সাগর আহমেদ চুপ হয়ে গেল জিনিয়াকে দেখে। জিনিয়া শফিক সাহেবের হাত ধরে টেনে আনতে আনতে বলল, আব্বা চলে আসো, এখন আজান পড়বে। এমন সময় কেউ ঝগড়া করে? যাও মসজিদে চলে যাও। আব্বা শুনছো? বাচ্চা কাচ্চার কাছ থেকে কিছু শিখে নে ভাই, আক্কেলে বলতে তো কিছুই নাই। এই বিয়াদব হারামি, আর একটা কথা মুখ দিয়ে বের করলে তো জিওবা টেনে ছিঁড়ে দেবে আমি। সাগর আহমেদ কিচ্ছু বলার আগেই নাহিল চলে আসলো। মুখ চেপে ধরল সাগর আহমেদের। জিনিয়া নাহিলকে দেখে হাসলো আর বলল, ভাইয়া ওনাকে একটু সামলান প্লিজ, নিয়ে যান। আচ্ছা, তুমি নিয়ে যাও তোমার আব্বাকে, আমি দেখছি। আব্বা আজান পড়ছে, শোনো, শুনেছো? যাও এখন মসজিদে যাও। শফিক সাহেব থমথমে মুখে তাকিয়ে থেকে বলল, আমি ছাদটা একটু ঝাড়ু দিচ্ছি, তা দেখে তার চুলকানি বেড়ে গিয়েছে। আমাকে গুঁতো দিয়ে বলল, শফিক মিয়া মায়া মানুষের কাজ করতেছেন কখন থেইকা? তুমি বলো আম্মা, আমার রাগ লাগবো না? বুঝতে পারছি আব্বা, কিন্তু আহারে ছোট বাচ্চা, মাইয়া কিভাবে বুঝাই, তারপরেও বুঝে না। সাগরের ঠেস মারা কথা শুনে শফিক সাহেবের গলার স্বর আরো বড় হলো। জিনিয়া চিল্লিয়ে বলল, আম্মা ভাইয়াকে আসতে বলো তাড়াতাড়ি। জাহেদা বেগম ছাদের দরজার কাছেই ছিলেন। জিনিয়ার কথা শুনে দৌড়ে গেলেন নিচে। ফোন হাতে নিয়ে ছেলের ফোনে ফোন লাগালেন। ফোন রিসিভ হতেই জাহেদা বেগম গড়গড় করে বললেন, আব্বা, এই আব্বা, জাহিদ, শুনছিস? তাড়াতাড়ি বাসায় আয় আব্বা, তোর বাপ আবার ওই বাড়ির লোকের সাথে ঝগড়া লাগাইছে।
জাহিদ মাকে আশ্বাস দিল। বাড়ির কাছেই আছি আম্মা, এক্ষুনি আসছি আমি। মিনিট পাঁচেকের মধ্যে জাহিদ চলে এলো। জিনিয়া ভাইকে দেখে স্বস্তির বদলে আরো ভয়ে পড়ে গেল। জাহিদ আর শফিক সাহেবকে থামানোর চেষ্টা করলো। তারপর সাগর আহমেদকে বলল, আপনার সমস্যা কি মিয়া? সব সময় আমার আব্বার সাথে লাগেন কেন? জাহিদ ভাই আপনার আব্বারে নিয়ে যান, আমি বড় আব্বাকে নিয়ে যাচ্ছি। তুমি এক বেয়াদব পোলা হয়েছো আর কি। আমার ছেলে নাই, তোমার সমবয়সী, একই দিনে দুজন হয়েছে, কিন্তু দেখো আদব কায়দায় বিস্তর ফারাক। আমার ছেলে কত ভালো। তো আমরা কি করব? আপনার ছেলেকে দিয়ে হাল চাষ করেন কিংবা বাথরুম পরিষ্কার, আমাদের কি? আমাদের কি? চুপ কর আব্বা, তুমি কি ছোট্ট বাচ্চা? তুই চুপ কর, আমারে কি বলছে তুই শুনছস? তোমাদের এই মেয়েলি ঝগড়া জীবনেও থামার নয়। তোমরা একসাথে ছাদে আসো কেন? তোমার বাপ আসে, আমি না। শফিক সাহেব হাত চলল। চুপ বেয়াদব পুরুষ, মুখে মুখে খালি তর্ক। তুই চুপ একদম। আমার ছেলে মেয়ে আছে, নইলে সত্যিটা বলে তোর নাক কান কাটাতাম আমি। সাগর আহমেদ চুপ করে গেল। ছেলেটা কেন এই শফিকের মেয়েরে পছন্দ করতে গেল আল্লাহ জানে। এ খোটা দেওয়া শুরু করেছে। নাহিল পেরে উঠল না। সাগর তাকে ঠেলে দিয়ে ছাদের রেলিং ধরে বলল, খোঁচা মারার অভ্যাস তোর গেল না ভাই। ব্যাস। শফিক সাহেব চেতে গেল, বলল, নারী বিদ্বেষী লোক তুই, না ফরমান। সাগর পারল না রেলিং টপকে লাফ দিয়ে এই ছাদে এসে শফিকের গলা চেপে ধরতে। পেছন থেকে কেউ একজন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ফেলল সাগর সাহেবকে। সাহিল বাবার পিঠে মাথা ফেলে রাখল। সবাই চুপ হয়ে গেল। জিনিয়া, জাহিদ, শফিক তাকালো সাগরের দিকে। সাহিল বাবাকে জড়িয়ে ধরা অবস্থায় ধীরে ধীরে গলা বাড়িয়ে একটুখানি উকি দিল সামনের ছাদে। জাহিদ জিনিয়াকে বলল, জুন্নু তুই যা। জিনিয়া ঘন ঘন মাথা নাড়ায়। চলে যেতে যেতে একটুখানি পিছু ফিরে তাকায়। সাহিলকে দেখে মাথা চাপড়ে বলে, এটা তো ওই ছেলে, কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, কিন্তু এই ছেলে কি করে সাগর আঙ্কেলের ছেলে হয়? কতটা শান্ত। জিনিয়া যেতে না যেতেই সাহিল শার্টের হাতা গুটালো, বলল, কি সমস্যা তালুকদার সাহেব? তোমার বাপের জিজ্ঞাসা করো কি সমস্যা। তোর বাপকে সামলা ভাই, বিরক্তিকর প্রাণী একটা, এতটাই বিরক্তিকর যে বউ পালিয়েছে। সাহিলের মাথার রগ দপদপ করা শুরু করলো। হাতের মুঠি শক্ত করে সে জাহিদকে বলল, মুখ সামলিয়ে। তোর বাপকে বল ভাই, নিজেদের সাথে আমাদের মিলাতে যাবি না। আরে তোর সাথে না স্কুলে পড়েছে একসাথে, তুই ছিলি গুন্ডা। আর জাহিদ রেগে গেল। মুখ সামলিয়ে কথা বল সাহিল। জিনিয়া আবার দৌড়ে এলো, সাহিলকে উদ্দেশ্য করে অনুরোধ করে বলল, এবার থাকুন না প্লিজ, আপনার বাবাকে নিয়ে যান প্লিজ। ব্যাস। সাহিল থেমে গেল। পকেট হাতড়াল, সিগারেট পেল না। মাথাটা ধরেছে ভীষণ। সিগারেটের নেশা কেমন লাগলো হঠাৎ? এত গন্ধ ভরা সিগারেটের নেশা কেন? সাহিল হাঁটা ধরলো সাগরকে নিয়ে। ফিস করে বলল, ওই মেয়েকে আমি একটুও পছন্দ করি না বাবা, একটুও না, করবো না, কখনোই না, নো অ্যান্ড নেভার। তুমি চিন্তা মুক্ত থাকো। মেয়ের কি অভাব পড়েছে আব্বা? চিন্তা নাই। সাহিল চিন্তা ছাড়াই রাতের খাবার পরে ঘুমাতে গেল। চোখ বন্ধ করলে চোখে ভাসে একটা মুখ, কানে ভাসে একটি কথা। থামুন না। সাহিল বিরক্ত হয়। মেয়েটা কি নির্লজ্জ, একদম কথা বলতে চলে আসলো। কি একটু পছন্দ হয়েছে যেখানে সেখানে থাকতে হবে তাকে? জ্বালা রে জ্বালা, বিরক্তিকর, অসহ্য। মেয়েটা ভালো না, ভালো হবে না সাহিলের জন্য, কখনোই না। এই মেয়ের সামনেও পড়া যাবে না, আর কখনোই না, নো নেভার। মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে সন্ধ্যাবেলার কফি হাতে নিয়ে ছাদে গেল সাহিল। এ বাড়িটা এমন জায়গায় করা ভারী ভুল হয়েছে। এই ছাদ আর ওই ছাদের মাঝে কোনো প্রাইভেসির ব্যাপার স্যাপার নেই। দেখা যাবে নতুন বউয়ের সাথে প্রেম প্রীতি করতে গেলেও ওই বাড়ির শফিক আঙ্কেল হাঁ করে তাকিয়ে থাকবে। যদি বউটা তার মেয়ে হয় তাহলে একটু রক্ষে। মেয়ে জামাইয়ের প্রেম নিশ্চয়ই তিনি চশমা নামিয়ে দেখবেন না। কিন্তু তা কি আর হওয়ার আছে? তিনি শুধু শুধু কেন এই নরপুরীতে মেয়ে দেবেন? ছাদের রেলিংয়ে হাতে ভর দিয়ে সামনের বাড়ির ছাদে তাকালো সাহিল। তাদের বড়ই গাছটি বড্ড বেয়াদব, যেন তাকে শফিক আঙ্কেল রোজ খেতে দেয়। কাত হয়ে ওই বাড়ির দিকে হেলে পড়েছে। এত মিষ্টি বড়ই খেতে মন চাইলেও খাওয়া যায় না। চিকন বাঁশের মাথায় কাঠি বেঁধেও নাগাল পাওয়া যায় না, কিন্তু ওই বাড়ির ছাদ থেকে বেশ ভালো নাগাল পাওয়া যায়। গেলে যাক, ওই বাড়ির মেয়েটা ছাড়া বাকিরা খেলে কিন্তু সমস্যা।
মেয়েটা তো আহমেদ বাড়ির ছেলের পছন্দের পাত্রী, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, কিন্তু বাকিরা খেলে এক আড্ডু না, অনেক বেশি সমস্যা হতে পারে। আমাদের গাছের বড়ই ওরা কেন খাবে? বড়ই খাবে খাবে, আবার উঠানে বড়ই পচে পড়ার কারণে ঝগড়া কেন করবে? বড়ই যখন খাচ্ছে তখন পাকা বড়ই আর বড়ই পাতাও পরিষ্কার করতে হবে। সব কিছুতে সুবিধা খুঁজলে তো আর হবে না। কিন্তু শফিক আঙ্কেল করুক, তার মেয়েটার পরিষ্কার না করতে হলেই হয়েছে। মোট কথা মেয়েটা বড়ই খাবে, কিন্তু বড়ই পাতা পরিষ্কার করবে মেয়ের বাবা। শফিক আঙ্কেল বড়ই খায় না এমন কি কোথাও লেখা আছে? খায় হয়তো, মেয়ে আর মেয়ের মায়ের কাছে থেকে লুকিয়ে লুকিয়ে। ছি, ব্যাপারটা দেখতে কেমন না? কফির মগে চুমুক দিয়ে সাহিল নিচে আনমনে হাহু করে হাসলো, কিন্তু আওয়াজ বের হলো না। অন্ধকার বেশি কোথায় এমন জায়গায় গিয়ে দাঁড়ালো। কফির মগে চুমুক দিয়ে ভাবলো সে নিজে নিজে একটু বেশিই ভেবে ফেলে। শফিক সাহেব বেশ ধার্মিক মানুষ, অন্যের গাছের বড়ই কেন খাবে? আবার পরক্ষণে ভাবলো সাহিলরা কি কম ধার্মিক নাকি? কফির মগ শেষ হলো না। বিরক্তি নিয়ে পা বাড়াতেই বিরক্তিটা হুট করে কমে এলো। বিরক্তর কারণটাও সাহিলের কাছে স্পষ্ট হলো। ওই বাড়ির ছাদে মৃদু মন্দ আলো আধারিতে ফোন কানে এপাশ ওপাশ ঘুরে কথা বলা মেয়েটি আচমকা থমকে গেল। সাহিল নিজেকে একটু আড়াল করে নিল। জিনিয়া সন্দেহের চোখে তাকিয়ে থাকলো। লোকটা কি ভেবেছে তাকে দেখা যাচ্ছে না? স্পষ্ট দেখতে পাচ্ছে জিনিয়া। জিনিয়া কথা বলতে বলতে হাসলো। যদিও কথা বলা অনেক আগেই শেষ হয়েছে, এই লোকটার সমস্যা কি খুঁজে বের করতে হবে আগে। সাহিল তাড়াতাড়ি কফি শেষ করে সিগারেট হাতড়ালো পকেটে। পেশাদার সিগারেটখোর না হওয়ায় পকেটে যখন তখন সিগারেট পাওয়া মুশকিল। সাহিলের রাগ লাগলো, ভাবলো আমি পালাতে চাইছি কেন? মেয়েটাকে আমি ভয় পাই নাকি? মোটেও তো ভয় পায় না। হ্যাঁ, সাহিল আহমেদ কাউকে ভয় পায় না, বুক ফুলিয়ে হাঁটে। সাহিল হেঁটে হেঁটে সামনে আসলো। জিনিয়া সামনাসামনি এসে দাঁড়ালো, কিন্তু চোখ দুটো ততক্ষণে নিচ তলায় গিয়ে ঠেকলো। এমনভাবে মাথা নামিয়েছে তোলার নাম নেই। জিনিয়া ভাবলো নিচে কি হয়েছে? এই লোকটা নিচে কি দেখছে? জিনিয়ার চোখ নিচে নামিয়ে দেখতেই সাহিল চট করে চোখ তুলে এক নজরে জিনিয়াকে দেখে নিল। মগজে ঢুকিয়ে নিল গোলাপি ওড়না পরা মেয়েগুলো ভারী কুৎসিত হয়, একটুও সুন্দর না, হতেই পারে না। এদের সুন্দর ভাবাও পাপ, বলা আরও পাপ। জিনিয়া চোখ তুলতেই সাহিল আবার চোখ সরিয়ে জিনিয়াকে পিট করে দাঁড়ালো। কফির মগ ঠোঁটের কাছে নিয়ে ভাবলো শালার কফি শেষ হওয়ার আর সময় পাইলি না? এখন আমি ভাব দেখাবো কি দিয়ে? সিগারেট তো খেতে পারবো না, এখন উপায়? জিনিয়া হাসলো, ফোনটা কানে দিয়ে নিচে নিচেই বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? আমি জিনি বলছি। সাহিল কান খাড়া করে শুনতে লাগলো, ভিড় করে বলল, চিনি জিনি জিনি, সাহিলের চিনি, মাথা মুন্ডু। দেখ কেমন করছিস সময়, একটু মানালো না সাহিলের সাথে। জিনিয়া ফোন কানে দিয়ে বকেই গেল। আজব প্রাণী দেখেছেন কখনো? আরে চিড়িয়াখানায় যাওয়া লাগে না আজব প্রাণী দেখতে। ঘরে বাইরে উঠোনে ছাদে রাস্তায় বারান্দায় শপিংয়ে বিয়ে বাড়িতে যেখানে সেখানেও আজব প্রাণী দেখা যায়। সাহিল গলা খাঁকারি দিল। জিনিয়া হাসলো, ফোনে বলল, আপনি বোধহয় দেখেননি, কিন্তু আমি দেখেছি, রোজ দেখি। কত লাকি আমি। সাহিল ধপ ধপ পায়ের আওয়াজ তুলে চলে গেল। জিনিয়া হাসতে হাসতে ঢলে পড়ার অবস্থা হলো। নিজে নিজে হাসতে লাগলো। সাহিলকে ওভাবে ছাদ থেকে নামতে দেখে সবাই ভারী অবাক হলো। নাহিল ডাক দিল, বড় ভাই ঝালমুড়ি মেখেছি, খেলে এসো। খেলা চলছে টিভিতে, তাড়াতাড়ি এসো, খেতে খেতে খেলা দেখবো। সাহিল ধপ ধপ হেঁটে যেতে যেতে বলল, খেলা অলরেডি হয়ে গেছে আর আমি আউট ভাই। কেউ কিছু বুঝলো না। সাহিল নিচের ঘরে গেল, দরজা বন্ধ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। মুখের উপর বালিশ চেপে বলল, মেয়েটা একদম ভালো না। সাহিল এই মেয়েকে কখনোই পছন্দ করেনি, করবে ওরা। নো মিন্স নেভার। পাত্রপক্ষ থেকে এসেছে বরের মামা আর উকিল। শফিক চায়ের কাপ তুলে দিয়ে বেশ সাহেবের মতো বলল, কি আর বলবো ভাইজান, আমার মেয়ের নামে বলতে শুরু করলে তো আর শেষ করতেই পারবো না। উকিল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মেয়ে দেখবো ভাইজান, ছেলের মামা এসেছেন, উনি মেয়েকে এক নজর দেখবেন। শফিক সাহেব নড়ল চলল আর বলল, আমার মেয়েকে আমি এখন দেখাবো না, সব কিছু পাকাপোক্ত হলে তখন মেয়েকে দেখাবো। আপনারা দেখি আমার মেয়ের হাতে 1,000 টাকার নোট গুঁজে দেবেন, আর কি করবেন?
আমি আমার মেয়েকে নিয়ে ব্যবসা করি না যে যাকে ইচ্ছা তাকে মেয়ে দেখাবো। আমার মেয়ে অপছন্দ হওয়ার মতো মেয়েই না। উকিল সাহেব হাসলেন, বললেন, ছেলে ভালো বলেই এনেছি। ছেলে আর্মি অফিসার, বেশ টাকা পয়সা ইনকাম করে। ছেলে দেখতেও ভালো। আপনার মেয়েকে ভার্সিটি যাওয়ার পথে নাকি ছেলের চাচা দেখেছেন? শফিক সাহেব থামিয়ে দিলেন। ছেলের চাচার পছন্দ হয়ে গেল। জি, তার ভাইয়ের ছেলের জন্যই নাকি এই মেয়েটাই পারফেক্ট হবে। শফিক সাহেব মাথা দোলালেন আর বললেন, আমি ছেলে দেখবো আগে। ছেলে আমার মন মতো হলে তারপর আগাবো। ছেলে নামাজ কালাম পড়ে তো? ছেলের মামা বললেন। বেশ কথাবার্তা ভালো ভালোই হলো। উকিল চলে যেতেই জাহেদা এসে বলল, কথাবার্তা কেমন হলো? ছেলে দেখি আগে। জাহিদকে বলবো খোঁজ খবর নিতে, তারপর দেখা যাক। সন্ধে হতে না হতেই পাত্রপক্ষ নিজে নিজেই শফিক সাহেবকে ফোন করে জানালো এই সম্পর্কটা করতে তারা রাজি নন, ক্যান্সেল। শফিক সাহেব চিন্তায় পড়ে গেল, এমন কি হলো যাতে ডিরেক্ট মানা করে দিল। জিনিয়া তো রুমের দরজা বন্ধ করে খুশিতে সে কি নাচ, উফ কি খুশি, বিয়ে হবে না। চিন্তিত চেহারায় শফিক সাহেবকে এপাশ ওপাশ ঘুরতে দেখলো সাগর সাহেব। ছাদের দরজা কাছাকাছি লুকিয়ে থেকে মিটি মিটি হাসলো, বিড়বিড় করে বলল, তোমার মেয়েরে আমার ছেলের বউ বানামো ডাক্তারবাবু। তুমি লুকাই লুকাই বিয়া দিবা মাইয়ারে, দেখি কিভাবে বিয়া দাও। বিয়া ভাঙার আমি ভার্সিটি থেকে ফেরার পথে জিনিয়ার মুখোমুখি হয়ে গেল সাগর আর সাহিল। সাহিল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তার বাবাকে। অটো ডেকে দুজনে উঠে বসার সময় চোকাচুকি হয়ে গেল তিনজন। জিনিয়া মাথা নামিয়ে সাইড দিয়ে বসলো সাগরকে। সাগর মিটিমিটি হাসলো। সাহিল বলল, সাগর সাহিলের হাত চেপে ধরলো আর বলল, এখানে সিট থাকতে আবার অন্য গাড়ি থেকে উঠবি, আয় বস। সাহিল জিনিয়া থাকায় কথা বাড়াতে চাইল না, সাগরের পাশে বসলো। সাগর গলা খাকারি দিয়ে জিনিয়াকে বলল, কোথায় গিয়েছিলে মামনি? জিনিয়া মাথা তুলল, বলল, আমাকে বলছেন? সাগর হাসলো। জিনিয়া বলল, ভার্সিটিতে গিয়েছিলাম আঙ্কেল। ভালো ভালো, ভালো করে পড়ো, ভালো জামাই পাবা। জিনিয়া হাসলো আওয়াজ ছাড়া, বলল, নতুন কিছু জানলাম। সাগর হাসে। সাহিল একদম চুপচাপ, মাথা নিচু করে বসে আছে একদম। জিনিয়া আর চোখে সাহিলকে দেখে ভাবে, আরে বেচারে কি শরম তার। সাহিল আর চোখে তাকাতেই সব শেষ। সাগর গলা খাঁকারি দেয় মুহূর্তেই। সাহিলকে বলে, তুমি মায়াটারে পছন্দ করে ভালো কথা, একেবারে বললে ভালো হতো না আব্বা? মায়াটার যদি বিয়া শাদী হয়ে যায় তখন? সাহিল সাগরের হাত চেপে ধরল, দোহাই লাগে। জিনিয়া বাইরে চোখ রাখলো, যত সব ঢঙের কারখানা। সাগর একটু ভাবসাব নিয়ে জিনিয়াকে বলল, তুমি কো আম্মা, কোনো মেয়ের যদি পছন্দ লাগে তারে না বলাটা কি অন্যায় না? জিনিয়া বেশ কিছুক্ষণ ভেবে জবাব দেয়, অন্যায় বটে, ভারী অন্যায়। সাগর হাসলো, বলল, এই গাথাটার আমি বোঝাই পাই না আম্মা, কতবার বলি মেয়েটারে গিয়ে বল বল বল, না সে শুনি না। জিনিয়া হেসে দিল, বলল, গাধারা কথা শোনে না, এজন্যই গাধা। সাগরও হাসলো। জিনিয়ার সাথে তাল মিলিয়ে সাগর বলল, তুমি রাগটা করো না, তোমার আব্বার লগে ঝগড়া টগড়া করি বলে। তোমার আব্বার আমি ঝগড়া করা ছাড়া আর কিছু পারি না। না না, এসব আপনারা বড়দের ব্যাপার। সাগর জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। গন্তব্য চলে আসায় তিনজনই গাড়ি থেকে নামলো। সাগর গাড়ি ভাড়া দিয়ে দিল জিনিয়ার। জিনিয়া না না করে উঠল, বলল, না না আঙ্কেল, আব্বা দেখলে ভারী রাগ করবে। সাহিল পকেটে হাত পুরে দাঁড়িয়ে রইল। সাগর গাড়ি ভাড়া দিয়ে অটো ড্রাইভারকে বিদায় দিল। জিনিয়া বলল, আঙ্কেল আব্বা বলেছে আপনার কাছ থেকে কোনো কিছু না নিতে। তোমার আব্বা ছোটবেলায় চকলেট দিতে ও বারণ করতো, এখনো কোনো কিছু দিতে পারি না। এই সামান্য ভাড়াগুলোও নিবি না? জিনু, গর্জন ভেসে এলো। জিনিয়া ভয়ার্ত চোখের উপরে তাকালো। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সব দেখলো শফিক সাহেব। বলল, জিনু এখনই আসবে, টাকাগুলোও দিয়ে আসো, তাড়াতাড়ি আসো। তোমাকে বলছি না ওদের থেকে দূরে দূরে থাকতে? ওদের সাথে এক গাড়িতে উঠেছো কেন? জিনিয়া ভাড়ার টাকা দেওয়ার জন্য তাড়াতাড়ি ধরে ফেললো একটি হাত। সাহিল চোখ বড় বড় করে তাকালো জিনিয়ার হাতের দিকে। নিজের হাত বন্দি জিনিয়ার দু হাতে। অপ্রকাশিত কিছু পেলে মানুষ কি করে তখন? সাহিল ভেবেই নিল এই হাতটা তার ভারী দামি। নয়ন জোড়া ততক্ষণে স্থির, নিবন্ধ, অশান্ত হয়ে ঠাঁই পড়ে রইল সামনে দাঁড়ানো চিন্তিত রমণীর বদনে।
জিনিয়া ওই ওপরে তার বাবাকে দিয়ে তাকাতে তাকাতে টাকাগুলো গুঁজে দিতে লাগলো সাহিলের হাতে, কিন্তু সাহিলের হাতে তালো মেরে থাকায় টাকাগুলো দিতে পারলো না। জিনিয়া বলল, টাকাটা নিন না, নিন, আব্বা বকবে আমায়, ধরুন। বলতে বলতে জিনিয়া তাকালো সাহিলের দিকে, ভয়ত্ব চোখ মেলে। চোখের কোটরে কি কিছু লেখা থাকে, ওইখানে ভাবে দেখার কি আছে। জিনিয়া মিনমিন করে বলল, নিন, সাহিলের জবাব দিল না। জিনিয়া একটু আওয়াজ করে ডাকলো, নিন। সাহিল হেসে ফেললো, বলল, নিয়েছি না জানিয়ে। আরে নিতে বলেছি না। সাহিল জিনিয়ার হাত ঝেড়ে ফেলল। এই মেয়ে, বলেছি না নিয়েছি, কতবার বলবো? জিনিয়া কাঁদো কাঁদো হয়ে গেল, বলল, কোথায় নিয়েছেন, কি নিয়েছেন? সাহিল চট করে টাকাটা নিয়ে ফেললো জিনিয়ার হাত থেকে, বলল, এই তো টাকা নিয়েছি। জিনিয়া মাথা নামিয়ে ফেলল। ছেলেটাকে যতটা ভদ্র মনে হলো ততটাও না। কিভাবে বকলো? সাগর শফিককে চোখের ইশারায় সাহিল আর জিনিয়াকে দেখিয়ে দিল। হেসে হেসে মাথা তুলিয়ে বলল, ইয়ে ইয়ে। শফিক গর্জন করে ডাকলো। জিনু, তোমাকে আসতে বলেছি। জিনিয়া তাড়াতাড়ি পা বাড়াতেই সাগর ধরে ফেললো জিনিয়ার হাত। শফিক সাহেব চেঁচালেন, আল্লাহর হস্তে আমার মেয়েকে ছাড়, ধরিস না ভাই, দিয়ে দে আমার মেয়েকে। জিনু, হাতে কামড় বসিয়ে দৌড়ে চলে এসো, আসো আসো। ওই তুই ছাড় আমার মেয়েকে, ছাড়। আমার মাথা গরম করে দিস শালা, ছাড়বো না, আর তোর মাইয়ারে ছাড়বো না। শফিক সাহেব চেঁচালেন, গর্জন করলেন। জাহেদা দৌড়ে এলো। শফিক সাহেব পারল না দুতলা থেকে লাফ দিতে। জিনিয়া তার বাবা চেতনা থেকে আনমনে হেসে বলল, পুতুল কেড়ে নিলে সে যেভাবে ছটপট করতো ছোটবেলায়, এই মুহূর্তে তার বাবার দশাও একই। সাহিল দু হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ায়, মনে মনে বলল। সাগর হাত ধরে টেনে টেনে দিয়ে যেতে লাগলো জিনিয়াকে। জিনিয়া বলল, আঙ্কেল ছাড়ুন আমায়, আব্বা এখন আশেপাশের লোক জড়ো করে ফেলবে, আঙ্কেল মানুষ হাসবে, ছাড়ুন আঙ্কেল। সাহিলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া বলল, আপনি কিছু বলছেন না কেন? কিছু তো বলুন, শুনছেন? শুনছি। নাহিল দৌড়াতে দৌড়াতে এলো, কানের ইয়ারফোন খুলে পড়ে গেল। সাহিলকে ধাক্কা দিয়ে বলল, বড় ভাই কি হচ্ছে এখানে? কমেডি? ওই দেখো বড় ভাই, জেনিয়াকে তো বড় আব্বা আমাদের নরপুরিতে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, এটা কি আমি সত্যি দেখছি? এই শফিক আঙ্কেলা চিল্লানি জ্বালায়, কোথায় যেতাম বলো তো? চলো ঘরে যাই। বড় ভাই মিষ্টি খাওয়াবো, নরপুরিতে নারীর আগমন। হিভে ধরে। সাহিল ঘাড় ধরল নাহিলে, বলল, চুপ থাক ভাই আমার, এখন এই নরপুরীর সামনে বিরাট মিছিল হবে, চলো না কেটে পড়ি। ওসবে আমরা নেই। তরিনা খাতুন হাঁপাতে থাকলো। জিনিয়ার সাগরের সামনে এসে হাই হাই করে বলে উঠলো, এটা কি করলি রে সাগর? এ তো ডাক্তারের মেয়ে, তুই তারে কেন আনলি? তার বাপ কই? তার বাপ পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করে। জিনিয়ার খারাপ লাগলো, জোরে চিল্লিয়ে বলল, আমার আব্বাকে এভাবে বলবেন না আঙ্কেল, ভালো হবে না। আমার হাত ছাড়ুন। রাগ করেও না আম্মা, কথার কথা বলেছি। তোমার আব্বা আমার মাথা গরম করে দেই, তার শরীর কি আমি ধরে রাখবো? কিভাবে চিল্লাইলো। আমি যাবো আঙ্কেল, এসব কেন করছেন আপনি? প্লিজ যেতে দিন আমাকে, ভাইয়া শুনলে কেমন ঘটে যাবে। আমি ভয় পাই না, তোমার বাপের শাস্তি দেওয়া লাগবে তো। কত বড় সাহস, বলে কিনা আমার ছেলের মাইয়া দিব না। দিতেই তো হইব, আমার ছেলের বউ তোমার হতেই হবো, বুঝছো? জিনিয়া শক্ত হয়ে গেল মুহূর্তে, মুখ দিয়ে কোনো আর্তনাদ বের হলো না। এসব কি শুনলো সে? কাঁপা কাঁপা গলায় জিনিয়া বলল, আমি যাবো, থাকবো না এখানে। আরেকটা কথা বললে একদম ঘর বন্দি করে রাখবো, তোমার বাপের সাথে সাথে তোমারও শাস্তি দিব। ঘৃণায় জিনিয়ার শরীর রিরি করে উঠল। এরা আসলেই খারাপ। কেন এত ভালো হতে গেল সে? আব্বা এদের জন্যই পছন্দ করে না। জিনিয়া হাত মোচড়ামুচড়ি করে পালাতে চাইল। এক দৌড় দিতেই কারো বুকের উপর গিয়ে পড়ল একদম। ভয়ে শার্ট খামচে ধরে কেঁদে দিল ঝরঝর করে। সাগর সাহিলকে দুটো অপশন দিল, ছাড়বি নাকি রাখবি? জিনিয়া মাথা তুলে দেখলো সাহিলকে। কানে এলো, ছাড়বি নাকি রাখবি? সাহিলের ঠোঁটের কোনায় রহস্য হাসি। জিনিয়া ভরকে গেল। তরিনা বেগম চলে গেল হুট করে। তরতর করে কাঁপতে কাঁপতে কোথায় যেন চলে গেল। জিনিয়া সাহিলকে এক ধাক্কা মারল, চিল্লিয়ে কেঁদে উঠে ডাকলো, আব্বা, আব্বা কোথায় তুমি? আমি যাবো, আমাকে যেতে দিন। ঠোঁটের কোনায় কিঞ্চিত হাসি রেখা ধরে রেখে সাহিল অমায়িক হাসল। জিনিয়া আরো ভীত হয়ে ডাক দিল, আব্বা। তরিনা খাতুন পানির গ্লাস এনে দেয় জিনিয়াকে। জিনিয়া না না করে উঠে বলে, আমি পানি খাবো না, কিছুই খাবো না, আমি আব্বার কাছে যাবো, আমাকে যেতে দিন।
জিনিয়ার কান্না দেখে সাহিল বিরক্ত হলো। সাগরকে বলল, বাবা এই প্যাপা শোনার জন্য মেয়েকে তুমি এখানে এনেছো? সাগর আহমেদ হাসে হুহা করে বলে, শফিকের মেয়ে শফিকের মতো ভীতু, তার ভাই নাকি আবার পুলিশের চাকরি করে। জিনিয়া বাম হাতের কবজি দিয়ে চোখ মুছে বলে, আমি আম্মার কাছে যাব, আমাকে যেতে দিন ভাইয়া, শুনেন। সাহিল এগিয়ে আসলো, জিনিয়ার এক হাত শক্ত করে ধরল। জিনিয়া কান্না থামিয়ে হাতটার দিকে তাকালো, তারপর সাহিলের দিকে। আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে শক্ত করে হাত ধরেছে সাহিল, যেন ছাড়া আর নয়। জিনিয়াকে টেনে নিয়ে গেল। শফিক সাহেবের চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। সাহিল গেট খুলল, গেটের বাইরে জিনিয়াকে দাঁড় করিয়ে দিল, বলল, আবার বয়স হচ্ছে তাই উল্টো পাল্টা কথা বলে আজকাল, সব কানে নেওয়া দরকার নেই। জিনিয়া হাঁ করে তাকিয়ে থাকলো। সাহিল মাথা দুলিয়ে বলল, যাও তোমার আব্বার কাছে। জিনিয়া নিজের বন্দি হাতটার দিকে তাকালো, বলল। সাহিল তাড়াতাড়ি হাত ছেড়ে দিল, যদিও ছাড়তে একটু সময় নিল। হাত ছেড়ে শার্টে হাতটা মুছে নিল। জিনিয়া বলল, আমার হাত কি নোংরা নাকি? সাহিল ঘন ঘন মাথা নাড়ল, বলল, কখন বলেছি? তাহলে মোছার কি আছে? মুছে ফেলা ভালো। ও, শফিক সাহেব দৌড়ে এলো। জিনিয়াকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জিনিয়ার কাছে এসে মেয়েকে জড়িয়ে ধরল। জিনিয়া শফিক সাহেবকে জড়িয়ে ধরে হেসে দিল, বলল, আব্বা আমি আসছি তো। শফিক সাহেব কোনো কথা বললেন না। সাহিল বাপ মেয়ের কাণ্ড দেখে মাথা চুলকালো, তারপর গেটের ভেতর ঢুকে পড়ল। জিনিয়া বলল, আব্বা আমি আছি তো। আব্বা তুমি একটু বেশি করো, তুমি অমন না করলে তো আঙ্কেল অমন করতো না। তোমার মেয়েকে কি তারা খেয়ে ফেলেছে? তোমাকে আমি এইবার ভালো ছেলে দেখে তাড়াতাড়ি বিয়ে দেবো আম্মা। ওই সাগরের নজর পড়েছে তোমার উপর, ওই বাড়িতে তোমাকে আমি জীবনেও বিয়ে দেব না। জিনিয়া হাসলো। শফিক সাহেব বলল, তোমার হাসি পাচ্ছে? জিনিয়া হাসতে হাসতে বলল, ফালতু ব্যাপার নিয়ে কেন চিন্তা করো আব্বা? আমার অনিচ্ছায় কি কেউ আমায় বিয়ে করতে পারবে? আর তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে তাকে আমি বিয়ে করব। তোমার অনিচ্ছায় কিচ্ছু হবে না আব্বা। তোমাকে নিয়ে যত চিন্তা আমার। সাহিল পা বাড়ালো ঘরের দিকে। সাগর সাহেব এসে বলল, দিয়ে আসলি? আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না। আমি তোমাকে দ্বিতীয়বারের মতো একবার বলিনি যে মেয়েটাকে আমার চাই। কিন্তু তোর তো বিয়ে করতে হবে তাই না? তোর তো কোনো মেয়ের পছন্দ হয় না। সাহিল গর্জে উঠল, কেন বিয়ে করতে হবে? বিয়ে করে তুমি কি উদ্ধার করে ফেলেছো? হ্যাঁ, এইভাবে রাগ করছিস কেন? শফিকের মেয়েকে পছন্দ হয়েছে তার নিজ থেকে বললি, তাই বলছিলাম আর কি। যাই হোক, অন্য কোনো মেয়েকে মনে ধরলে বলিস আমায়। তোর যদি ও কুজো হয়ে যাচ্ছে, তার বল শক্তি কমছে, রান্না বান্না করে তোদের খাওয়াতে কষ্ট হয়, একজনকে তো লাগবে যে এই সংসারের হাল ধরবে, সব কিছু দেখে রাখবে। লাগবে না। ড্যাডমা না পারলে রান্না করতে হবে না, হোটেল থেকে কিনে এনে খাবো। আর পারলে নাহিলকে দিয়ে একটা বিয়ে করিয়ে দাও। নাহিল চিল্লিয়ে ওঠে, না না করে বলল, এখন না ভাই, একটা সঠিক সময় আছে। তুমি বড় ভাই, তুমি বিয়ে না করলে আমি কিভাবে করি? জিনিয়াকে বাদ দাও, অন্য কাউকে দেখো। মেয়ের তো অভাব নেই তাই না? তোমার তো সব আছে, কিসের অভাব? সাহিল তাকালো নাহিলের দিকে। নাহিল চুপ হয়ে গেল, মাথা নামিয়ে বলল, সরি ভাই। সাহিল করছে দাঁতে দাঁত চেপে বলল, আমার কিসের অভাব জানতে চাস? নাহিল মাথা নাড়ালো। সাহিল বলল, আমার একটা মায়ের অভাব। যা, পারলে আমার মাকে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়, যা। বাবা তুমি পারবে? মা? সাহিল গটগট পায়ের আওয়াজ তুলে চলে যায়। নাহিল বলে, ভাই রেগে যাবে জানলে বলতাম না। হসপিটালের করিডোর বসা আর্তনাদ করা একজন মহিলা। কিছুক্ষণ আগেই তার সন্তান মারা গিয়েছে। মায়ের আহাজারিতে ভরপুর হলো পরিবেশ। অপারেশনটি শফিক সাহেবের করার কথা ছিল, কিন্তু তিনি করেননি। তার শরীর অসুস্থ বোধ করায় তিনি অপারেশনটি করাতে চাননি। মৃত ব্যক্তির বাবা শফিক সাহেবের উপর রেগে গেলেন। বিশ্রী গালিগালাজ করে বললেন, আপনি অপারেশন করাননি কেন? কার হাতে এত বড় দায়িত্ব সঁপে দিয়েছেন? শফিক সাহেব বুঝিয়ে কুল পেল না। ডক্টর সীমান্ত অপারেশন করিয়েছে। এই পর্যন্ত সে অনেকগুলো অপারেশন করিয়েছে। এখানে অপারেশনের ভুল নয়। রোগীর আয়ু এতদিন ছিল। এখানে ডাক্তারের কোনো হাত নেই। মৃত ব্যক্তির বাবা শফিক সাহেবের কথা শুনতে চাইলেন না, কলার চেপে ধরলেন। সীমান্ত কোথা থেকে যেন এসে জোরে চর বসালো ওই লোকটার গালে।
দূরে ছিটকে পড়ে হাউমাউ করে কেঁদে দিল লোকটি। কেঁদে উঠে বলল, সীমান্ত, এটা ঠিক হয়নি। ওনার মাথা ঠিক নেই এখন। আপনার গায়ে হাত তোলার চেষ্টা করেছে স্যার, আমার সহ্য হয়নি। তাদের বোঝা উচিত সব কিছু আমাদের ডক্টরদের হাতে থাকে না। শফিক সাহেব চিন্তিত হয়ে পড়লেন। বললেন, রোগীর জ্বর ছাড়া তেমন কোনো রোগ ছিল না, কিন্তু রিপোর্টে এসেছে রোগীর কিডনি নেই, দুটো কিডনিই নেই। আমি বুঝতে পারছি না সীমান্ত, কি হচ্ছে এসব হসপিটালে। পরপর 3টা রোগীরই একই অবস্থা, অথচ তারা হসপিটালে ভর্তি হয়েছিল ভিন্ন ভিন্ন রোগ নিয়ে। রোগীর পরিবার জানলে কি হবে? আমি আমাদের চাকরির কথা ভাবছি না, রোগীর পরিবারের কথা ভাবছি। সাধারণ মানুষের আমাদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। স্যার, এটা নিয়ে ভাবার তেমন কিছু নেই, আপনি চিন্তা করবেন না। আমরা রোগীর আগের কোনো সিটি স্ক্যান বা এক্স রে রিপোর্ট দেখলে ঠিকই সব জানতে পারবো যে রোগীর আগের কোনো কিডনিজনিত সমস্যা ছিল কিনা। আপনি জানেন স্যার, কিডনিজনিত সমস্যার কারণে কিন্তু ঘন ঘন জ্বর, বমি বমি ভাব হয়, রক্তশূন্যতা দেখা দেয়। প্রথম রোগীটির রক্তশূন্যতা ছিল। শফিক সাহেব চেয়ারে বসে পড়েন, মাথা হাত রেখে বলেন, কিছু একটা আমাদের সবার চক্ষুর অগোচরে হচ্ছে সীমান্ত, আমরা দেখতে পাচ্ছি না হয়তো। সীমান্ত শফিক সাহেবের হাত ধরল, বলল, শিব স্যার, আমি আছি, চিন্তা করবেন না প্লিজ, আমি দেখছি ব্যাপারটা। শফিক সাহেব সীমান্তর দিকে তাকালেন, বললেন, আমি তোমাকে বিশ্বাস করি সীমান্ত। সীমান্ত হাসল আর বলল, আমি আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব স্যার। সাহিলকে ঢুকতে দেখা গেল হসপিটালে। শফিক সাহেব উঠে দাঁড়ালেন, সীমান্তকে বললেন, সাহিল এখানে কি করছে? কে অসুস্থ? ওর বাবা, কাকা? সীমান্ত ও সাহিলকে দেখল, বলল, সাহিল। সীমান্ত সাহিলের উদ্দেশ্যে গেল। পেছনে কাউকে অনুসরণ করতে দেখে সাহিল থমকে গেল, কিন্তু পিছু ফিরে দেখল না। উদ্দেশ্যহীনভাবে হেঁটে গিয়ে দাঁড়ালো নির্জন জায়গায়। সীমান্ত সাহিলের কাঁধে হাত রাখতেই সাহিল ঘুরে কষে এক চড় বসালো সীমান্তর গালে। সীমান্তর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাহিল দাঁতে দাঁত চেপে সীমান্তের কলার চেপে ধরল, গালের অন্য পাশে আর একটা চড় বসিয়ে বলল, কুত্তার বাচ্চা, যা বলেছি তাই করবি, এর চাইতে বেশি কিছু করতে যাবি না, নইলে মেয়ের একদম ঘুম করে রাখবো। সীমান্ত গালে হাত দিয়ে চেয়ে রইল সাহিলের দিকে। চোখ দুটো সাহিলের চাইতেও ভয়ঙ্কর হিংস্র জন্তুর মতো। সীমান্ত ক্ষেপে উঠল। সাহিলের গলা চেপে ধরতে গেলে 2-3 জন নার্স একসাথে এসে আটকে ফেলল সীমান্তকে। সীমান্ত জোরাজুরি করেও ছাড় পেল না, মুখে বলল, আমি এই চড়ে শোধ নেব। সাহিল দৌড়ে এসে গলা চেপে ধরল। সীমান্ত দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা কথা এই মুখ দিয়ে যদি বের করিস না, তাহলে। সাহিল ফিরতে গিয়েও আবারও থমকে গেল, বলল, ওদের ক্ষতিপূরণ দিবি, ওদের চাকরি দেবো আমি, কুত্তার বাচ্চা। তুইও কুত্তার বাচ্চা। আরে তা বলছি কেন, তোর তো মাই নেই। সাহিল ক্ষেপে এসে সীমান্তর হাঁটুতে জোরে লাথি বসাল। সীমান্ত পড়ে গেল। নার্সগুলো ধরাধরি করে সীমান্তকে নিয়ে গেল। সাহিল জোরে জোরে নিঃশ্বাস নিল। কেবিনের বাইরে থাকা বেঞ্চে বসল। কানে বেজে উঠল, তোর তো মাই নেই। সাহিল কান চেপে ধরল। অসহ্য যন্ত্রণায় মাথা ব্যথা হয়ে উঠল। উঠে দাঁড়িয়ে হাঁটা ধরতেই তার হাতের বাহুর সাথে লেগে গিয়ে একটি মেয়ে দেওয়ালে ছিটকে পড়ল। মেয়েটির আর্তনাদ ভেসে আসতেই সাহিলের কণ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। জিনিয়া চোখ খুলে বলল, চোখে দেখেন না? মনে হচ্ছে রাস্তায় হাঁটছেন। দেখে হাঁটবেন তো। সাহিল চোখ বড় বড় করে তাকালো, মাথা নামিয়ে বলল, সরি। জিনিয়া সাহিলকে দেখে অবাক সুরে বলল, আপনি এখানে? সাহিল কিছু বলল না। জিনিয়া বলল, আপনি কি কোনো কারণে আপসেট? সাহিল তারপরেও উত্তর দিল না। জিনিয়া আর কোনো কিছু জিজ্ঞেস করল না। শফিক সাহেব চলে এলেন এর মধ্যেই। জিনিয়া আর সাহিলকে একসাথে দেখে বললেন, সীমান্ত, কি হয়েছে? জিনিয়া বলল, সীমান্ত, তুমি এখানে কেন এসেছো আম্মা? কোনো প্রয়োজন? তোমার জন্য টিফিন এনেছি আব্বা। সাহিল সাহেব ইশারায় জিনিয়াকে আসতে বললেন। জিনিয়া তার পিছু পিছু গেল। যেতে যেতে বলল, কি হয়েছে আব্বা? শফিক সাহেব মেয়েকে চুপি সারে বললেন, সাগরের ছেলের সাথে কথা বলিও না তুমি, ছেলেটা ভালো না, কিন্তু আমি তোমাকে তার কাছে বিয়ে দেব না। জিনিয়া হেসে ফেলল, বলল, আব্বা তুমি আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামাও কেন বলো তো?
সৌজন্যতার খাতিরেই তো কথা বললাম। শফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আবার চিন্তিত হয়ে পড়লেন। বললেন, তুমি সৎ উকিল হও, মিথ্যার সাথে লড়ে সত্যকে ছিনিয়ে আনো। সবখানেই মিথ্যার ছোড়াছড়ি এখন। জিনিয়া বাবার হাত ধরল। কি হয়েছে আব্বা, কোনো সমস্যা? এই হসপিটালে অনৈতিক কাজ কারবার চলছে মা। তোমার ভাইয়ার সাথে খোলামেলা আচরণ করতে হবে এই বিষয়ে। সীমান্তর হুট করে আবার কি হলো? জিনিয়া মাথা দোলালো। শফিক সাহেব হুট করে এক প্রশ্ন করে বসলো। সীমান্ত ভালো ছেলে না। জিনিয়া হঠাৎ অমন প্রশ্নে লজ্জায় পড়ে গেল। মাথা নামিয়ে বলল, তুমি তো তাই বলো। শফিক সাহেব হেসে জিনিয়ার মাথায় হাত বোলালেন। বললেন, আচ্ছা। মাঝরাতে হঠাৎ নিজের ফোন কল বেজে উঠল। জিনিয়া ঘরে লাইট জ্বালিয়ে ফোনটা খুঁজে নেয়। অপরিচিত ফোন কল। প্রথমে রিসিভ করতে না চাইলেও পরে রিসিভ করে নিল। কানে দিয়ে হ্যালো বলার আগেই ওপাশে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আস। জিনিয়া আমতা আমতা করে বলল, আপনি কে বলছেন? এটা কেমন প্রশ্ন? ওপাশে লোকটি কর্কশ গলায় বলে, পছন্দ না অপছন্দ না। লোকটি কিছুক্ষণ পর আবার বলল। জিনিয়া জানতে চাইল, কে বলছেন আপনি? লোকটি কোনো উত্তর দিল না। ফোন কেটে গেল। জিনিয়া আবার কল দিল, কিন্তু ফোন আর গেল না। তারপরের দিন সকাল সকাল জিনিয়া ছাদে গেল। সাহিলকে দেখতে পেল না। সময় করে সন্ধ্যার দিকে গেল। সাহিলকে দেখা গেল কফির মগ হাতে। জিনিয়াকে দেখে সাহিল চলে যেতে চাইল। জিনিয়া ডাকলো, আপনার সাথে কিছু কথা ছিল। সাহিল অন্যদিকে তাকিয়ে জবাব দিল। বলল, জি। আপনি অন্যদিকে তাকিয়ে আছেন কেন? সাহিল মাথা তুলে বিড়বিড় করে বলে, এই মেয়েটা একেবারে বেসরম। আপনি কি করেন? শুনেছি বিদেশ থেকে আপনি পড়াশোনা করে এসেছেন। হ্যাঁ আবার মাথা নিচু করেছেন কেন? হ্যাঁ। কাল আমার ফোনে একটা ফোন কল এসছে। লোকটা বলেছে যে আপনার কাছ থেকে নিজেকে সাবধানে রাখুন। সাহিলের বিশেষ ভাবান্তর দেখা গেল না। বলল, রাখবেন। কেন? আপনি কি আমার জন্য ক্ষতি করেন? সাহিল হাসলো। বলল, যে বলেছে তাকে জিজ্ঞেস করনি কেন? ইয়ার্কি করবেন না একদম। কি ইয়ার্কি? আমি ইয়ার্কির মধ্যে। সাহিল হাসলো আর বলল, আমিও না। আপনি আমাকে পছন্দ করেন? সাহিল ভরকে গেল। গলা খাকারি দিয়ে বলল, মানে? সত্যিটা বলবেন, সত্যিটা বলবেন। সাহিল অন্যদিকে তাকিয়ে 2 পা 3 পা হেঁটে বলল, যদি উত্তরটা হ্যাঁ হয় তখন? তাহলে আমার প্রশ্নের সঠিক উত্তর দিন। এই অপরিচিত লোকটি কেন বলল আপনার কাছ থেকে আমাকে সাবধানে থাকতে? সাবধানে থাকতে কি কোনো সমস্যা? সাবধানে থাকবে, ব্যাস। পারবো না। তোমারই ক্ষতি। জিনিয়া মুখ মলিন হয়ে যায়। সে বলে, আপনি পছন্দের জিনিসকে ছাড় দিচ্ছেন কেন? সাহিল হাসলো আর বলল, দরকার হলে তাই করবেন। সাহিল আবার হাসলো। রাগে জিনিয়ার কপাল ঘেমে উঠল। সে ওড়না দিয়ে কপাল মুছল। সাহিল আবার বলল, লোকটা বোধহয় বুঝে গিয়েছে তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ, তাই সাবধান করেছে। তুমি জানো না, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। জিনিয়া রাগ আকাশ ছিল। বলল, আমি আপনাকে মেরে ফেলবো। সাহিল হাসলো আবারও। বলল, মরতে তো চাই, সুযোগটা কই পাই। জিনিয়া ফুপাতে থাকলো। সাহিল আলো আধারিতে আর চোখে একটুখানি দেখলো জিনিয়াকে। ভাবলো, এত কুৎসিত মেয়ে মানুষও হয়। আপনার জীবনেও বিয়ে হবে না, দেখে নিন। সাহিল আরো জোরে হাসলো। বলল, সব দিচ্ছ? জিনিয়া গলার স্বর উঁচু করে বলে, হ্যাঁ, সাপ দিচ্ছি। দেখে নেবেন, আপনার বিয়ে হবে না, আপনি বউ পাবেন না একদম। সাহিল হো হো করে হাসতে থাকে। জিনিয়া ওড়না ছেড়ে গটগট পায়ে হাঁটে। পেছনে সাহিলের হাসি থামার নয়। জিনিয়া রেগে মেগে শফিক সাহেবের কাছে গেল। বাবার হাত থেকে সংবাদপত্র কেড়ে নিয়ে বলল, বাবা, আমি খুব জলদি বিয়ে করব, যাকে ইচ্ছে তাকে। শফিক সাহেব হেসে ফেলল। বলল, এতদিন পর বললে, বাহ, খুব তাড়াতাড়ি বিয়ে দেবো। জিনিয়া চট করে মাথা তুলল। বলল, না। কি? জিনিয়া মাথা নাড়িয়ে বলে, আমি বিয়ে করব না, কখনো না, এটা বলতে এসছি। শফিক সাহেব জিনিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, সাগরের নজর পড়েছে তোমার উপর। শালা শয়তান হাত পেতে বসে রয়েছে, সুযোগ পেলেই আমাকে গুঁতো মেরে বসবে। জিনিয়া হাত ছুঁড়ে বলল, সব সময় শুধু ঝগড়ার কথা। তুমি ভালো করে কথা বলতে পারো না? তোমার থেকে দেখে দেখে তারপর উনি শিখবেন। দুজনেই বলদের মতো, খালি ঝগড়া করে।
জাহিদ এসে শফিক সাহেবের পাশে বসে বলে, জুন্নু, তুই নাকি বিয়ের জন্য লাভাচ্ছিস? চিন্তা নেই, আমার এক কলিগ আছে অন্য থানার পুলিশের অফিসার, বেশ দেখতে। বলেই চোখ টিপলো জাহিদ। জিনিয়া রেগে বলল, বিয়ে করব না আমি, তোমাদের জ্বালায় আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। জাহেদা মুখ ভাঙায়। ঢং কত, চলে যাবে? কোথায় যাবি? বেডির রাগ বেশ্যা, বেটার রাগ বাদশা, মনে রাখিস। শফিক সাহেব ধমক দেয়। কিসব ফালতু কথা বলছো জায়দা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? জিনিয়া কেঁদে দেয় মায়ের কথা শুনে। রুমে গিয়ে ধপ করে দরজা বন্ধ করে দেয়। জাহেদা চেঁচিয়ে যায়, নবাব জাতিরে কিছু বলাও যায় না, রাগ কত তার। বাপ তেল মালিশ করতে করতে আর রাখে নাই, মেয়ে শুধু তার আছে, আর কারো নেই। হ্যাঁ আমারই আছে, তুমি দেখছো না সাগরকে? তার আছে মেয়ে, আমি কত লাকি তুমি দেখছো? জাহেদা বিড়বিড় করতে করতে চলে যায়। প্রখর রৌদ্রের উত্তাপে ঘেমে একাকার জিনিয়া। রোজ রোজ তার এক ডিউটি, গরম গরম ভাত দিয়ে যাওয়া বাবাকে। ঠান্ডা ভাত খেতে পারে না, তাই তাকেই দিয়ে যেতে হয়। হসপিটাল থেকে সোজা লাইব্রেরিতে যাওয়ার কথা, কিন্তু চেম্বারে গিয়ে জিনিয়া তার বাবাকে দেখল না। 2-3 কেবিনে ঘুরলো, কয়েকবার নার্সকে জিজ্ঞাসা করলো। নার্সের সংখ্যাও কম দেখা যাচ্ছে। জিনিয়া একটি কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। অন্ধকার কেবিনটি। জিনিয়া ডাকলো, আব্বা। জিনিয়া কেবিনটি থেকে বের হয়ে অন্য কেবিনে ঢুকলো। হসপিটালে আজকে পেশেন্টেরও চাপ কম। আব্বা গেল কোথায়? গ্রিলের পাশে ফুলের টব খসে মাটিতে পড়ে গেল। জিনিয়া সেটি তুলে জায়গা মতো রাখলো। আবার ডাকলো, আব্বা। 202 নম্বর কেবিন থেকে কারো গোঙানোর শব্দ ভেসে আসছে। জিনিয়া দূর দূর বুক নিয়ে সেদিকে পা বাড়লো। দরজা ঠেলার আগেই ছোট কাঁচ দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরে কি হচ্ছে। জিনিয়ার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। হাত থেকে টিফিন বক্স পড়ে গেল। আওয়াজ হলো জোরে। জিনিয়া গালে হাত দিয়ে চিৎকার করে উঠল। পা ধরে নিচে বসে পড়ল। কেবিনের দরজা ঠেলে নার্সের পোশাক পরা, মুখে মাস্ক দেওয়া কয়েকজন বের হয়ে এলো। জিনিয়া তাদের দিকে ভয়ে আরো জোরে চিৎকার করে উঠল। ডাকলো, আমার আব্বা। আব্বা, আমার আব্বাকে কি করেছে? কারা আপনারা? তাদের মধ্যে একজন এসে জিনিয়ার মুখ চেপে ধরে টিস্যু দিয়ে। তার এত চিৎকার চেঁচামেচি, কেউ কি শুনলো না? জিনিয়া ছটফট করতে করতে একসময় জ্ঞান হারালো। স্ট্রেচারে তুলে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো জিনিয়াকে। তারপর একটি কারে তোলা হলো। চাপা আনন্দে আত্মহারা হলো লোকগুলো। কারো কারো লিপসা হলো বন্ধ চোখের মেয়েটির শরীরের খাঁজ থেকে। শফিক সাহেবের জ্ঞান ফিরল প্রায় সন্ধ্যা নাগাদ। উঠেই তিনি আশেপাশে চোখ বোলালেন। দৌড়ে কেবিন থেকে বের হলেন। কিছু মনে পড়ল না তার, কি হয়েছিল। জাহেদাকে ফোন করে বলল, আমার টিফিন পাঠাওনি কেন? বাপ বেটির হয়েছে নাকি? ফোন তুলছে না কেন? শফিক সাহেবের চোখ গেল মাটিতে। টিফিন বক্সটা পড়ে রয়েছে মেঝেতে। পিঁপড়েও চলে এসেছে সেই খাবারে। শফিক সাহেব খাবারগুলো ছুঁয়ে বলল, জিনু কি এসেছিল? জায়দা, তুমি কি জিনুকে পাঠিয়েছো? জাহেদা চিল্লিয়ে ওঠে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেয়েটা এখনো বাসায় ফিরল না। আমার তো চিন্তা হচ্ছে এখন, যাই তো জেলার বাইরে, কি করি আমি? জায়দা, আমার মেয়ে কোথায়? টিফিন বক্স তো এখানেই, কেবিনের বাইরে পড়ে আছে দেখলাম। তোমার মেয়ে আমাকে না খাইয়ে কোথায় গেল? জাহেদা হাওয়া করে কেঁদে উঠে বলল, এইগুলা কি বলছেন? জিনু আপনার কাছে যায়নি? কোথায় সে? শফিক সাহেব মেঝেতে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে বলে, আমার দুর্বল দুর্বল লাগছে জায়দা, হাঁটার শক্তি পাচ্ছি না। জায়েদ, আমার মেয়েকে এনে দিতে বলো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। জাহেদা চেঁচিয়ে কাঁদে। জাহিদকে ফোন দিতে থাকে অবিরত। আশেপাশের প্রতিবেশীরা চলে আসে। সাগর ছাদ থেকে উঁকি দিয়ে দেখে জাহেদার কান্না। জাহেদা সবাইকে বলে, আমার জিনুকে পাওয়া যাচ্ছে না, কারা যেন নিয়ে গেছে। আপনারা কেউ সাহায্য করুন, আমার মেয়েকে এনে দিন। সবাই নিজের ভেতর কানাঘুষো করে। সবাই নিজ নিজ জায়গায় থেকে এক এক কথা বলে, কেউ এগিয়ে আসে না। কয়েকটা নার্স শফিক সাহেবকে ওই অবস্থায় দেখে দৌড়ে আসে। বলে, স্যার, আপনার কি হয়েছে? এই অবস্থা কেন? আপনার শরীর খারাপ লাগছে, আগে বলেননি কেন? তোমরা কোথায় ছিলে আজ? স্যার, আপনি আমাদের বলেছেন রাতে থাকতে, দিনের বেলা রেস্ট নিতে। আপনি হ্যান্ডেল করতে পারবেন বলেই তো আমাদের পাঠিয়ে দিয়েছেন। স্যার, এখন আমাদের চাকরি থাকবে তো? কি অবস্থা হয়েছে আপনার? কি করে হলো এইসব?
কিছু জানি না আমি। আমার মেয়ে নেই, কোথাও নেই। অন্ধকার রুম, ঘুটঘুটে অন্ধকার চারপাশে। জিনিয়া নিজেকে আবিষ্কার করলো অন্ধকার ঘরেতে। গায়ের ওড়নাটা কোথায়? গায়ের পরনে শুধু ঢিলা জামাটা আছে। চুলগুলো ক্লিপের বাঁধন থেকে ছুটে গিয়েছে। এলোমেলো চুলে নিজেকে কেমন কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে সে। ভেতরে ভেতরে কান্নার তাণ্ডব চললেও বাইরে থেকে তা দেখা যাচ্ছে না। জিনিয়া ভাঙা গলায় ডাকলো, আব্বা। কারো কোনো আওয়াজ ভেসে এলো না। জিনিয়া চেঁচিয়ে কেঁদে উঠল। রাত হয়েছে বেশ ভালোই বোঝা যাচ্ছে। এত বড় একটা অন্ধকার রুমে শুধু একটি হারিকেন জ্বালানো, দুটি চেয়ার, একটি পালঙ্ক, একটি ভাঙা লেপ। জিনিয়া হেঁটে দরজার কাছাকাছি গিয়ে দরজা ধাক্কালো। চিৎকার করে গলা ফাটিয়ে বলল, কেউ কি আছেন? আমাকে সাহায্য করুন, আমাকে বের হতে দিন, শুনছেন? কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না। জিনিয়া আবারও চেয়ারটাতে গিয়ে বসলো। চিৎকার করে নিজে নিজেই কাঁদলো। বেশ কিছুক্ষণের মধ্যে চেয়ারটাতে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে দরজা ঠেলে অন্ধকার রুমটিতে ঢুকে পড়ল একটি ছেলে। চোখ দুটোই ভাসছে হিংস্রতা। ছেলেটির হাতে লোহার রড, সেই রড রক্তে মাখামাখি। হাতের উপর রক্তের দাগ। চেয়ারে বসে ঘুমন্ত মেয়েটিকে দেখে লোহার রডটি আরো শক্ত করে ধরল ছেলেটি। উদম গা বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। চোয়াল শক্ত। লোহার রডটি দূরে ফেলায় আওয়াজে জেগে উঠল জিনিয়া। ছেলেটি সাথে সাথে পিছু করে দাঁড়ালো। জিনিয়া দৌড়ে গেল। আমাকে যেতে দিন প্লিজ। কে আপনি? আমি আপনার সাথে কি করেছি? আমার সাথে কেন এমন করছেন? ছেলেটি তার পকেট থেকে হাত বের করে হাতটা পেছনে দিয়ে জিনিয়ার নাক চিপে ধরলো। আবার জিনিয়া অচল মস্তিষ্ক ছেলেটির চেহারা দেখার আগেই নিভু হয়ে গেল। আবারও জ্ঞান হারালো জিনিয়া। চোখের কোণ ভিজে একাকার। জিনিয়া ঢলে পড়ল ছেলেটির গায়ের উপর। আবদ্ধ হলো ছেলেটির বাহুবন্ধন। বন্দি হলো বক্ষপিঞ্জ। ফকফকা আলো জিনিয়ার মুখের ওপর। চোখ মুখ কোচকে ফেললো সে। চোখ খুলতে পারল না। গায়ের ওপর কাঁথা, তার চিরপরিচিত ঘর, বিছানা। জিনিয়া হাওমাও করে কেঁদে উঠল। চোখ খুলল ধীরে ধীরে। শুরুতেই ডাকলো, আব্বা, আম্মা। জাহিদ দৌড়ে এলো। জিনিয়ার পাশে বসে মাথায় হাত বোলালো। বলল, আব্বা ঘুমাচ্ছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কাঁদিস না। আম্মাও অসুস্থ হয়ে পড়েছে। জিনিয়া ভাইয়ার বুকে গুঁজে গেল। কেঁদে কেঁদে বলল। জাহিদ বোনের মাথায় ঘন ঘন হাত বোলায়। বলে, তোকে তো সীমান্ত এনে দিয়েছে। পাগলের মতো খুঁজে তোকে পেয়েছি ও। সীমান্ত না থাকলে কি যে হতো। আমি তো কিছুক্ষণ আগেই এলাম, ওকে ফোন করে বলেছিলাম। জিনিয়া আরো জোরে কেঁদে দেয়। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে দেখেছি। উনিই তো আমাকে কি একটা যেন নাকে ছুঁড়ে মারলো। তারপর ওই অন্ধকার ঘরটাতে আমি ওনার হাতে রক্তাক্ত রড ছিল। জাহিদ মাথায় হাত বোলালো। বলল, অন্ধকার ঘর? ওটা হয়তো কিডন্যাপারদের অবস্থান ছিল। তোর চিৎকার শুনলে কিডন্যাপাররা চলে আসতো, তাইও তোকে আবার বেহুশ হওয়ার ওষুধ দিয়েছে। তুই বেহুশ হওয়ায় তোকে নিয়ে আসতে সুবিধা হয়েছে, আর রড দিয়েও হয়তো পিটিয়েছে। জিনিয়া গুনগুন করে কাঁদল। কিছুক্ষণ পর বলল, আব্বা, আব্বাকে ওই লোকগুলো চেয়ারে বেহুশ করে ফেলে রেখেছিল। আব্বা এই ঘরেই আছে, ঘুমাচ্ছে। এখন আর ডিস্টার্ব করিস না, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নি। আম্মাও তোর জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওই লোকগুলোকে তুমি চরম শাস্তি দেবে, বলো দেবে? শুলে চড়াবো। জিনিয়া শান্তি পেল, স্বস্তি পেল। শাওয়ার নিতে গিয়ে দেখলো চোখের নিচে দাগ পড়ে গিয়েছে। চেহারায় একরাশ বিষণ্ণতা। আব্বার কথাই ঠিক হবে। হসপিটালে নিশ্চয় কোনো কিছু চলছে। সীমান্তের সাথে কথা বলতে হবে। উনি কি করে জানলেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাতে রডই বা কেন ছিল? কাকে মেরেছে? লোকগুলো কারা? জাহেদা মেয়েকে দেখে হাউমাউ বিলাপ শুরু করে দেয়। মেয়ের পুরো মুখে চুমু কেটে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। বলে, মা, কোথায় চলে গিয়েছিলি? একটু বকি বলে এত রাগ তোর? জিনিয়া মাকে সান্ত্বনা দেয়। বলে, আমি ফিরে এসছি আম্মা। কেন ফালতু চিন্তা করো বলো তো? জাহেদা কেঁদে গেল। জিনিয়া শফিক সাহেবের রুমে গেল। বাবার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেল। বলল, আব্বা, তোমার জিনু ফিরে এসছে, দেখো আব্বা। আব্বা। শফিক সাহেব উঠলেন না। জিনিয়ার মা আর ভাইকে খাইয়ে ঘুমাতে গেল, কিন্তু দু চোখের পাতায় ঘুম ভর করল না। দুশ্চিন্তা করে করে খাচ্ছে।
কালকেই সে বাবার সাথে হসপিটালে যাবে। সীমান্তকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ঘুম না আসায় পা টিপে টিপে ছাদে গেল জিনিয়া। আকাশের গোলাটে চাঁদ চোখ মেলে চেয়ে রয়েছে তার দিকে। মনে হয় যেন তার আসার অপেক্ষায় ছিল। অন্য ছাদের এক কোনায় দাঁড়ানো চাতক পাখির শহরে বৃষ্টি নামলো অবশেষে। তার ধারণা কেন যেন অবিশ্বাসভাবে সত্য হয়েছে। সাদা শার্ট পরা ছেলেটিকে দেখে ভ্রু কুচকন করলো জিনিয়া। এত রাতে সাহিলকে ছাদে দেখে অবাক হলো। বলল, আপনি এত রাতে এখানে? সাহিল শুরুতেই জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছিল আজকে? জিনিয়া জবাব দিল না। সাহিল ধমকে বলল, কিছু জিজ্ঞেস করছি আমি। জিনিয়া উত্তর দিল। না বললে কি করবেন? সাহিল কিছু বলল না, ফুলে তাকিয়ে থাকলো জিনিয়ার দিকে। জিনিয়া বলল, ছাদ থেকে যান, আমি একা থাকবো। আমাদের ছাদ? আপনাদের জানি, আমাদের বলিনি। সমস্যা কি? তুমি আমার উপর কিসে রাগ দেখাচ্ছ মেয়ে? শুধু আমি কোনো মেয়ের সাথে চেঁচে কথা বলতে চাই না, শুধু তোমার সাথেই বলি, তাই বলো তুমি? জিনিয়া মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করে, আমার সাথে কেন বলতে আসেন? কে বলেছে যেচে কথা বলতে আসতে? হ্যাঁ, উদ্ধার করে ফেলেছেন না? সাহিল মুখ কালো করে চেয়ে থাকে। জিনিয়া তাকে পিট করে দাঁড়ায়। নিঃশব্দে পা ফেলে চলে যায় সাহিল। জিনিয়া পিছু ফিরতেই দেখে সাহিল চলে গিয়েছে। রাগে দুঃখে মাথা নিচু করে রেলিংয়ে হাতের মুঠো দিয়ে আঘাত করতে থাকে বারংবার। সকাল 10টার দিকে হসপিটালের উদ্দেশ্যে বের হয় জিনিয়া আর তার বাবা, সাথে জাহিদও। শফিক সাহেবকে চেক আপ করাতে হবে। জিনিয়ার অবশ্য অন্য উদ্দেশ্য। জাহিদের কারণে জিনিয়া এদিক ওদিক যেতে পারল না। যাও একটু সুযোগ পেল আর হাতছাড়া করলো না। এই কেবিন ওই কেবিন ঘুরে জানতে পারলো সীমান্ত আসেনি আজ। জিনিয়া হতাশ হলো। একজন নার্স এসে বলল, জিনিয়া আর এক মুহূর্ত দেরি করলো না। কফি শপে গিয়ে দেখলো সীমান্ত একা একাই কফি খাচ্ছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। জিনিয়াকে দেখে হাসলো আর ডাকলো, জিনিয়া এসো, বসো। শরীর কেমন? কফি অর্ডার করি? খুব জরুরি কথা আছে আপনার সাথে, এখানে বলা যাবে? আগে বসো, তারপর না হয় বলবে। কফি খেতে খেতে বলা যাক। ওয়েটার কফি এনে দিল। জিনিয়া এক ঢক খেয়ে বলল, কালকের ঘটনার ব্যাপারে কথা ছিল। কালকে কিডন্যাপারগুলো কারা জানতে পেরেছেন? অবশ্য ভাইয়ার পুরো টিমেই কাজে লেগেছে। তারপরেও কিডন্যাপাররা কেন এসেছিল? সীমান্ত জিনিয়ার হাতের উপর হাত রাখলো। চোখ নামিয়ে আশ্বস্ত করে বলল, ধীরে। অস্বস্তি কাটাতে জিনিয়া একটুখানি হাসলো। তারপর ধীরে ধীরে সীমান্তের হাতের নিচ থেকে হাতটা সরিয়ে আনলো। বলল, জি, মানে বলতে চাইছিলাম যে আপনি কিভাবে জানলেন যে আমাকে ওই জায়গা রাখা হয়েছে? একটা নাম্বার থেকে ফোন এসেছে, ওরা টাকা দাবি করছে। আমি নাম্বারটা ট্যাগ করিয়ে তারপর সেখানে পৌঁছাই। অবশ্য আমাকে এতে পুলিশ সাহায্য করেছে। কিছু মনে করবেন না, তখন আপনার গায়ের শার্ট ছিল না, কেন জানতে পারি? সীমান্ত কফির মগে চুমুক দেয়। থেমে থেমে বলে, তুমি ভুল দেখেছো। আমি স্পষ্ট দেখেছি আপনার গায়ের শার্ট ছিল না। তুমি ভুল দেখেছো। আসলে তাদের সাথে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গিয়েছে। ওরা টেনে ছিঁড়ে ফেলেছিল। তাহলে মিথ্যে বলতে যাচ্ছিলেন কেন? ওই আসলে একটু ওয়ার্ড লাগছিল ব্যাপারটা। তুমি কিছু মনে করোনি তো? জিনিয়া উত্তর দেয় না। জিজ্ঞাসা করে, আপনি ওদের মেরে রক্তাক্ত করেছিলেন, কিন্তু ওরা কি সেখানে পড়েছিল নাকি পালিয়েছিল? রডে লাগার রক্ত দেখে তো মনেই হচ্ছে না যে ওরা আর পালাতে পেরেছিল। আপনি নিশ্চয়ই লোকগুলোর চেহারা দেখেছিলেন। সীমান্ত হাঁ করে তাকিয়ে থাকে। বলল, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, ল পড়ছো ঠিক আছে, কিন্তু এই কফি শপকেও তুমি আদালত বানিয়ে দিলে। দেখো জিনিয়া, এসব কথা আমরা পরেও বলতে পারবো, অনেক সময় আছে। কিন্তু সীমান্ত জিনিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিল। হাতটাকে নিজের দু হাতের মুঠোয় বন্দি করে জিনিয়াকে বলল, অনেক সময় আছে। সব সময় তো আর এসব বিষয় নিয়ে কথা বলা যায় না। ঠিক, মনে করো এখানকার সময়টাও খুব বেশি গুরুত্বপূর্ণ, এখনো বলা যাবে না। সীমান্তর চোখের ভাষা পড়ার চেষ্টা করলো জিনিয়া। একজনের চোখের ভাষা কি এক এক রকম হয়, আর এক একজনের হাত ধরাও। জিনিয়ার চোখের দৃশ্যপটে ভাসলো কত সুন্দর একটি দৃশ্য। সেদিন হাতের আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে ধরার মাঝেই লুকিয়েছিল কত বিশ্বাস, ভরসা আর নির্ভরতা। কিন্তু এই দু হাতের মাঝে তা নেই কেন? জিনা তো এই দু হাতের মাঝে নির্ভরতা চেয়েছিল। তাহলে সে যা চায় তা কেন এই মানুষটার মাঝে পায় না?
আর যার কাছে চায় না তার কাছেই কেন পায়? কেন ঘুরে ফিরে একটা জায়গায় এসে থেমে যায়? সেই একজনের কাছে গিয়ে কেন মুগ্ধতা আটকে যায়? যার কাছে ধরা দেওয়া যায় না, যাবে না, কখনোই না। জিনিয়া চট করে নিজের হাত টেনে নিল, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ে বলল, আচ্ছা পরে কথা হবে। সীমান্ত পিছু ডাকলো। জিনিয়া কল ধরিও। জিনিয়া যেতে যেতে বলল, আচ্ছা। কফি শপ থেকে বের হয়ে হসপিটালে যেতেই সামনাসামনি সাহিলের। দুজনেই পড়ে গেল অস্বস্তিতে। সাহিল পকেটে হাত গুজে রাখলো, এদিক ওদিক তাকালো। জিনিয়া টিস্যু বের করলো, সাহিলের দিকে বাড়িয়ে দিল, বলল, নিন। সাহিল নিল না, বলল, নো থ্যাঙ্কস। জিনিয়া কপট রাগ দেখিয়ে বলল, নেবেন না মানে আপনার বাপ নেবে। সাহিলের হাত ধরল জিনিয়া, হাতে টিস্যু গুজে দিয়ে বলল, নিন। সাহিল নাক ফুলের আর চোখে তাকিয়ে দেখলো জিনিয়াকে। জিনিয়া তার হাতে টিস্যু গুজে দিয়ে চূড়ান্ত ধমক দিয়ে বলল, ঢং অন্য জায়গায় করেন, অন্তত জিনিয়ার সামনে না, কারণ জিনিয়া আপনাকে আগা করেছেন। সাহিল কান খাড়া করে শুনল সেই কথা। টিস্যুটি নিল, ধরল, সাথে টিস্যু বাড়িয়ে দেওয়া হাতটাকেও। জিনিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, বাহ। সাহিলের অভিব্যক্তি বোঝা গেল না। জিনিয়া ঠোঁটের কোণায় হাসি রেখা ভাসিয়ে রেখে বলল, কতক্ষণ ধরে রাখতে পারবেন? সাহিল টিস্যুটি অন্য হাতে নিয়ে বলল, যতক্ষণ মন চায়। হাত ধরে রাখার সাহস সবাই দেখাতে পারে, কিন্তু মনেরটা কয়জনই বা পারে? সাহিল টিস্যুটি দিয়ে জিনিয়ার হাতের এপাশ ওপাশ মুছে দিতে দিতে বলল, বেশি কথা বলো না, এই হাত দুটো খুব দামি, মনে রেখো। যাকে তাকে ধরতে দিও না, অন্য কিছু ধরুক, সমস্যা নেই। জিনিয়া রেগে যায়। হাতটা ছাড়িয়ে নিতে গেলে সাহিল আরো শক্ত করে ধরে। অন্য কিছু করুক মানে কি? সাহিল হাসল মৃদু, হাতটা ভালোভাবে মুছে দিয়ে বলল, মানে কিছু না, অত কিছু ভাবতে চাও না, শুধু এতটুকু মনে রেখো আমি নিজের করে নিই। মানে এই নয় যে অন্য কাউকে দিয়ে দিয়েছি, সেদিনই দেবো যেদিন আমি আমার মতো কাউকে পেয়ে যাবো, সেদিন তোমাকে আমি ছেড়ে দেবো, তার আগে তোমার মুক্তি নেই, মনে থাকবে? জিনিয়া সাড়া না পেয়ে সাহিল চোখ তুলে তাকায়, বলে, প্রশ্ন যাচ্ছে আমি ছাড় দিচ্ছি কেন, ছেড়ে দিচ্ছি কেন? জিনিয়া উত্তর পাওয়ার জন্য উদ্গ্রীব। সাহিল টিস্যুটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই প্রশ্নের উত্তর তুমি পাবে না, কারণ তোমাকে আমি ভালোবাসি বলেই ছাড় দিচ্ছি। তুমি জানো ভালোবাসার অপর নাম কি? ভালো রাখা, ভালো রাখতে দেখা। আমি তোমাকে ভালো রাখতে চাই আর ভালো থাকতে দেখতে চাই, আর আমার এই চাওয়া পূরণ হবে ছাড় দিলেই। জিনিয়া সাহিলের হাতের মুঠোয় থাকা নিচের হাতটার দিকে তাকালো, বলল, আমি কি চাই তা জানতে চাইবেন না? সাহিল হেসে ফেলল। জিনিয়া বলল, হাসার কথা বলেছি। সাহিল আবারও হাসল, বলল, তুমি কি চাও তা যেন আমার কি হবে? অন্যায় আপনার রাখার সামর্থ্য আমার কোনোদিনই হবে না, নইলে অনেক আগেই তুমি আমার হয়ে যেতে। জিনিয়া নিজের হাত ছাড়িয়ে নিল, বলল, যান এখান থেকে, আমার সামনে আসবেন না আর। আমি কই আসি, তুমি তো আসো, এখন আমার দোষ হয়ে গেল। আপনি আসেন আর আসবেন না, না হলে মেরে ফেলবো। সাহিল হাসল, বলল, ঠিক আছে, তোমার হাতেই মরবো, আমার ইচ্ছে করে তোমার হাতে মরতে, সাথে কেমন হবে বলো তো? জিনিয়া হাতের ব্যাগ দিয়ে মারল সাহিলের হাতের বাহুতে, তারপর হনহনিয়ে হসপিটালে ঢুকে গেল। সাহিল পেট চেপে হাসতে লাগলো। সবকিছু তদন্ত করে জানা গেল হসপিটালের গুরুত্বপূর্ণ কাগজ আর ফাইলগুলো সরিয়ে নেওয়া হয়েছে। শফিক সাহেবকে রিপোর্টগুলো বানিয়েছিল, সবগুলো চুরি হয়ে গিয়েছে। লোকগুলো এজন্যই এসেছে। গোপন সূত্রে এও জানা গেছে যে লোকগুলো কিডনি পাচারের সাথে সম্পৃক্ত। যিনি এমন খবর শুনে শক্ত হয়ে বসে রইল। হসপিটালে কিডনি পাচার চক্র। জিনিয়াকে এত ভাবতে দেখে শফিক সাহেব হাসলেন, বললেন, আম্মু তুমি এসব নিয়ে আর ভাবিও না। তো কি ভাববো আব্বা, তুমি জানো? শফিক সাহেব জিনিয়াকে থামিয়ে দিয়ে বলল, সীমান্তর পরিবার থেকে ওর মা আর বড় বোন আসবে। এত ভালো ছেলে আমার হাতের কাছে ছিল, অথচ আমি দেখতেই পাইনি। জিনিয়া বলল, আব্বা এখন এসব? সাগর এখন দেখছি চুপ মেরে আছে, তাই আমি চাচ্ছি চুপচাপ শুভ কাজটা সেরে ফেলতে। তুমি আর বাধা দিও না, সীমান্তকে তো তোমার পছন্দ তাই না? অন্যদিন হলে জিনিয়া হ্যাঁ বলতো, কিন্তু আজ বলল না। জিনিয়া চলে গেল। বাঁশের আগায় কঞ্চি বেঁধে বড়ই পড়তে গেল। সাগর সাহেবকে ডেকে বলল, আঙ্কেল বড়ই পারি। সাগর সাহেব হাসল, বলল, যত ইচ্ছা। শফিক সাহেব জিনিয়ার পিছু পিছু এসে বলল, জিনুমা আমি বাজার থেকে বড়ই আনবো, তুমি তখনই খেও। ওসব না।
সাগর সাহেব খবরের কাগজ ছেড়ে ফেলে বলল, ওই তোর সমস্যা কি শালা? বউয়েরই কি আমি বিষ দিয়ে রাখছি? কথায় কথায় গুতা মারস কে? হ্যাঁ, শফিক সাহেব রেগে গেল, বলল, তোরে কেন আমি গুতো মারবো? আমার মেয়ে কেন তোর গাছের বড়ই খাবে? এই গাছ কাটলে কাটবি, নইলে আমি গোড়া কেটে দিয়ে আসবো। আমার মেয়ে 2টা খাবে, যে 5টা গান গাইবে। উফ, আব্বা কি শুরু করেছো? সাগর সাহেবের পিছু নাহিল আর চাহেদা সাহেব চলে আসে। দুজনের কথা কাটাকাটি থামে না। জিনিয়া মাথায় হাত দিয়ে বসে থাকে। আমার ছেলে রাজপুত্র, তোর মেয়ের জন্য কি সে মরে যাচ্ছে? আমার ছেলের জন্য আমি রানী আনবো, দেখে নিস। শফিক সাহেব মুখ ভেঙে দেয়। সাগর সাহেব বলে, চেকে দেখ, তোর মেয়েও হয়তো আমার ছেলেকে পছন্দ করে বসে আছে, হয়তো ভালোবাসে, তোর ভয়ে বলছে না। সাহিল বিরক্তি নিয়ে ঝগড়া থামাতে আসতেই থেমে গেল সাগর সাহেবের মুখে অমন কথা শুনে। শফিক সাহেব জিনিয়াকে জেরা করলো। জিনু, তুমি কি সাহিলকে পছন্দ করো? জিনিয়া চুপসে গেল এমন প্রশ্নে। সাগর সাহেব বললেন, লজ্জায় বলছে না হয়তো, কিন্তু ঠিকই করে, ঠিকই ভালোবাসে। আরে আমি বুঝি, কিন্তু তুই বুঝিস না। কেমন বাবা তুই? এই জন্যই বলে জন্ম দিলেই বাবা হওয়া যায় না। শফিক সাহেব জিনিয়ার হাত চেপে ধরল। জিনিয়া হাত নিজের মাথার উপর দিয়ে বলল, আমার দিব্যি জিনু, সত্যি করে বলবে তুমি সত্যি সাহিলকে ভালোবাসো, পছন্দ করো? সত্যি বলবে আমার দিব্যি। জিনিয়া কেঁদে দেয়। সাহিলের দিকে তাকাতেই সাহিল চোখ সরিয়ে নেয়। আব্বা, I hate this fight. Really hate. Stop this fight, আব্বা. Please stop. শফিক সাহেব জিনিয়াকে বলে, সত্যিটা বলো জিনু, নইলে আজ থেকে আমায় আব্বু ডাকবে না। আমি তার মানে তোমার আব্বু নই? জন্ম দিলেই বাবা হওয়া যায় না? জিনিয়া অশ্রু সজল নয়নে একবার বাবার দিকে তাকায়, একবার সাহিলের দিকে। মাথা নেড়ে বলে, ভালোবাসি না একটু। জিনিয়া আর দাঁড়ালো না, চলে গেল দৌড়ে। শফিক সাহেব হো হো করে হেসে সাগর সাহেবকে বলল, দেখলি কি বললো সে? দেখলি? সাইকেল এসে দাঁড়ালো সাগরের সামনে, সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমিও তো বাসি না বাবা, তুমি কি পাগল? আমি যদি বাসতাম তাহলে তুলে নিয়ে আসতাম। শফিক সাহেব হাঁ করে থাকে। সাহিল তাকে বলে, আঙ্কেল আপনি বলুন, আমাকে দেখে কি মনে হয়? আমি একটা মেয়েকে ভালোবাসি, সেটা মনে হয়? তাই তো মনে তো হয় না। সীমান্তর চোখে যা দেখেছি তা তো তোমার চোখে দেখি না। তার মানে সব মিথ্যা, তোমার বাবার খেলা সব। আচ্ছা, সাহিল হাসলো, বলল, ঠিক আছে, বাবা শুধু শুধু বাজে কথা বলে। সাহিল সাহেব জোরে জোরে ছাদের দরজার কাছে গিয়ে দাঁড়ানো মেয়েটা থেমে গিয়ে এলোমেলো সুরে কেঁদে ফেলল। সাহিল দেখে, সে দেখতে পায় একটুখানি ওড়নার আঁচল। আরো জোরে হাসে সে, আরো জোরে জোরে বলে, আমি বাসি না, মাথা খারাপ। বিশাল বড় বাড়িটায় একজন বৃদ্ধা মহিলা ছাড়া আর কোনো মেয়ে মানুষের চিহ্ন দেখতে পেলেন না সোফায় বসা লোকটি। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে সাগর সাহেবকে বলল, আপনার স্ত্রী কবে মারা গেছে? সাগর সাহেব চমকে উঠলেন। সাজেদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, এই তো বেশ কিছুদিন আগে। লোকটি ভাবান্তর ঘটল না, বলল, মেয়ের শ্বশুর হিসাবে আপনাকে আমার মনে ধরেছে। আপনার ছেলে তো এখনো আসেনি, নিশ্চয়ই ছেলেও ভালো হবে। কিন্তু সমস্যা একটাই, মেয়ে মানুষের জন্য মেয়ে মানুষ লাগে। এত বড় সংসার বুঝিয়ে পড়ে দিতেও একজন মানুষ লাগে। আমার মেয়েটা শান্তশিষ্ট প্রকৃতির, একটু ভীতুও। তার জন্য একটা মেয়ে মানুষ থাকলে ভালো হতো আর কি। সাগর সাহেব অভয় দিয়ে বললেন, আমার চাচি আছে না, সব শিখিয়ে পড়িয়ে দিবে, ওসব নিয়ে চিন্তা করবেন না। আর ওরা তো 2 ভাই, আরেকজনের জন্য বউ আনলে 2 যা হয়ে যাবে ওরা, ওসব নিয়ে চিন্তার কিছু নেই। লোকটি তারপর স্বস্তি মিলল না, চেহারা দেখে বোঝা গেল। দরজা ঠেলে বাড়িতে ঢুকলো সাহিল। ড্রয়িং রুমে এত অপরিচিত লোক দেখে ভ্রু কুচকাল তার। সাজেদ সাহেব হেসে বলল, এদিকে এসো সাহিল, পরিচয় করিয়ে দিই। সচল মস্তিষ্ক ধরে ফেলল কি হচ্ছে এখানে। বাবার উপর ওঠা রাগকে চাপা দিয়ে সাহিল সৌজন্যতা বোধে হাসল, বলল, এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি বলে গেল, কিন্তু এলো 10-12 মিনিট পরে, তাও নাহিলকে নিয়ে। লোকগুলোর সামনে নাহিলকে টেনে নিয়ে গিয়ে বলল, এই যে আপনাদের জামাই বাবাজি। লোকগুলো ঠাহর করতে পারল না, আসলে এখানে বড় কে কিংবা ছোট কে। নাহিল অবাক সুরে বলল, ভাই কি হচ্ছে? সাগর সাহেব দাঁড়িয়ে গেল, কড়া কণ্ঠে বলল,
ইয়ার কি নয় সাহিল? সাহিল হেসে ফেলল। লোকগুলোকে ইশারা করে বলল, জামাই হিসেবে ছেলেটা যদি মনে ধরে তাহলে আলহামদুলিল্লাহ। নাহিল সাহিলকে ঠেলে দিল, বলল, ইয়ার কি হচ্ছে ভাই? সাগর সাহেব গর্জে ডাক দিলেন। সাহিলও সমান তালে গর্জে বলল, কি হয়েছে? আমি বলেছি তোমাকে মেয়ে দেখতে। এ বাড়িতে এত যখন মেয়ে মানুষের অভাব তখন গিয়ে নিজের বউকে নিয়ে এসো না, তা তো পারবে না। সাগর সাহেব ধপ করে সোফায় বসে পড়ে। লোকগুলো সোজা বের হয়ে যায় বাড়ি থেকে। সাহিল স্পষ্ট সুরে বলল, আমার পারমিশন ছাড়া এত বড় সিদ্ধান্ত তোমাকে কে নিতে বলেছে বাবা? সাগর সাহেব চোখ তুলে ছেলেকে দেখে, নিস্পৃহ কণ্ঠে বলে, এখন থেকে সবকিছুতে তোর পারমিশন দিতে হবে? নিতে হবে, আর নেবেও। সাগর সাহেবের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে ছেলের দিকে। সাহিল রুক্ষ কণ্ঠে বলে, আমার মা নাকি মৃত? কোথায় পেয়েছো এই খুশি সংবাদ? কার কাছে পেয়েছো? মেজবান দাওনি কেন? সাগর সাহেব একবার চুপ মেরে যান। সাহিল চেঁচাতে থাকে। সামনে থাকা সেন্টার টেবিল লাথি দিয়ে ফেলে দেয়। আর না পেরে সাগর সাহেব জোরে চর বসায় ছেলের গালে, বলে, মৃত বলেছি, বেশ করেছি। যার নিজের স্বামী সন্তানের কথা মনে পড়ে না সেই মহিলা আমার কাছে মৃত। আমার কথা বাদ দে, আমি কোন চাই, কিন্তু তুই তোর পেটের সন্তান 10 মাস 10 দিন পেটে ধরেছে তোকে। তোর কথা ভেবেই তো আসতে পারে। সাহিল তীক্ষ্ণ চোখে তাকায় সাগর সাহেবের দিকে। সাগর সাহেব হেসে দেয় ছেলের তাকানো দেখে, বলেন, তুই আসলে চাসটা কি? বিয়েও করবি না, ব্যবসাও সামলাবি না, তো কি করবি বল? সাহিল অতিরিক্ত মেজাজে চেঁচিয়ে বলল, যা ইচ্ছে তাই করছি, করবো। আর তোমরা মা বাবা নামে কলঙ্ক। আমি কি করছি না করছি তাতে তোমাদের মাথা ব্যথা থাকার তো কথা নয়। আমি তোর কেউ নয়, তোর অভিভাবক হতে পারিনি আমি। তোর কাছে তোর মাই সব। আমি যে এগুলো বছর তোকে আগলে রেখেছি। সাহিল আওয়াজ করে হেসে দেয়, বলে, আগলে রেখেছো? কোথায় আগলে রেখেছো? ওই বিদেশে পাঠিয়ে দিয়েছো? কোথায় আগলে রেখেছো? জীবনের বেশ অর্ধেক সময় তো আমি একাই কাটিয়েছি। ছিলে না তুমি, ছিলে না মা। কে ছিলে তোমরা? কে? মা তো আমার 9 বছর হওয়ার সাথে সাথে ফেলে চলে গিয়েছিল। তোমরা কি আমার কথা ভেবেছো? কেউ ভাবনি, তাহলে আমি কেন ভাববো বলতে পারো? সাগর সাহেব মুখ বন্ধ করে দিল সাহিলের। বুকের ভেতর তীক্ষ্ণ ব্যথার আঁচ পেলেন হঠাৎ। সোফায় বসে বুকে হাত চেপে ধরতেই সাজেদ সাহেব আর নাহিল দৌড়ে গেল। আষ্টে পৃষ্ঠে ধরতেই সাগর সাহেব তাদের দূরে যেতে বললেন। সাহিলের ভেতর কাজ করে ভয়। তার জন্য বাবা যদি কিছু হয়ে যায়? শক্ত খোলস ভেঙে তারপরও দৌড়ে যেতে পারে না সে। সাগর সাহেবের জন্য ডাক্তার ডাকা হয়। ডক্টর প্রেসক্রিপশন লিখে দেয়, বলে যায় সাবধানে রাখতে। হার্টের রোগী বলে কথা, বেশি টেনশন না দিতে। ভর দুপুরে ছাদের এক কোণায় দাঁড়িয়ে জ্বলন্ত সিগারেটে টানতে গিয়ে চট করে দূরে ফেলে দেয় সাহিল। হাতের কাপড়গুলো ছাদে টানা রশিতে বিলিয়ে দিতে দিতে জিনিয়ার চোখের পলক থমকে গেল ওই ছাদের কোণায় দাঁড়ানো ছেলেটিকে দেখে। এমন সময় ছেলেটি তো ছাদে দেখা যায় না। আজ হঠাৎ জিনিয়া অস্বস্তি নিয়ে ডাকলো, শুনছেন, একটা কথা ছিল। সাহিল সিগারেটটি পায়ের তলায় গুটিয়ে ফেলতে ফেলতে বলল, হ্যাঁ। আঙ্কেলের কাজ কি হয়েছে? আব্বা বলেছে আঙ্কেলের নাকি হার্টের সমস্যা আছে। হ্যাঁ। জিনিয়া খেয়াল করলো সাহিল অন্যদিকে তাকিয়ে কথা বলছে, তাও হ্যাঁ ছাড়া অন্য কিছু নয়। এত অবেলা হৃদয় ছোট কুটিরে হঠাৎ করে খানিকটা অভিমানের জায়গা করে দিল। পাল্টা প্রশ্নে জিজ্ঞাসা করলো জিনিয়া, আপনার কি মন খারাপ? সাহিল তাকালো এবার জিনিয়ার দিকে। জিনিয়া বলল, না এমনি, মানে আপনাকে কেমন জানি লাগছে দেখতে। শরীর খারাপ? সাহিল মাথা নাড়াই, বলে, তুমি এখান থেকে যাও, তোমার আব্বা দেখলে বিষয়টা ভালো দেখাবে না। জিনিয়া কিছু বলতে চাইলে সাহিল বলে উঠলো, যাও, আমার কথা বলার ইচ্ছা নেই। জিনিয়া পা বাড়ায় একরাশ মন খারাপ নিয়ে, আর পিছু ফিরে তাকায় না। মধ্যরাতে সেই নাম্বার থেকে আবারও ফোন কল আসে। জিনিয়া ফোন কানে দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যাঁ, কে আপনি? আর ফোন দিয়েছেন কেন? রাখছি আমি, আপনার বাজে কথা শোনার সময় নেই। লোকটি বারণ করলো, কি বলবেন? হ্যাঁ, আপনি যার কাছ থেকে আমাকে দূরে রাখতে চাইছেন তাকে আমি খুব ভালো করে চিনি। অযথা ফালতু কথা বলবেন না। লোকটির কথাগুলো ভার শোনায়। জিনিয়াকে বলে। জিনিয়া ফোন কেটে দেয়, জাহিদের কাছে ছুটে যায়। আবার কি মনে করে চলে আসে রুমে। নাম্বারটা সাহিলকে দিয়ে দেবে। হয়তো সাহিলের কোনো শত্রু, নয়তো সীমান্ত। দুজনে যদি ধরতে না পারে তাহলে জাহিদকে জানাতে হবে। হসপিটালে সীমান্তের সাথে দেখা হলো তার পরের দিন।
সীমান্ত নাম্বারটা দেখে হেসে ফেলল, বলল, সাইলেন্টটা বলতে পারবো না, কিন্তু লোকটা আমার নাম কেন নিল জিনিয়া? আচ্ছা তুমি বলো, আমাকে দেখলে কি মনে হয় আমি তোমার ক্ষতি চাই? আমি তোমার ভালো চাই জিনিয়া, তোমার ভালো থাকার দায়িত্ব নিতে চলেছি আমি। তুমি কি আমাকে সন্দেহ করো? না, আপনাকে সন্দেহ করছি না আমি, কিন্তু আমি মিস্টার শাহিকেও সন্দেহ করতে পারবো না। ওনাকে কেন জড়াচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না। সাইল জড়িয়েছে তাই তোমার টেনশন হচ্ছে, আর আমার? আচ্ছা এসব কথা থাক, আমাকে ওনার সাথে কথা বলতে হবে। আচ্ছা আপনি কি ওনাকে চিনেন? মানে মিস্টার শাহিলের কথা বলছি আমি। হ্যাঁ চিনি, সামান্য সামান্য। তোমার সাথে ওর কি? জিনিয়া বিরক্ত বোধ করলো। আমার সাথে কিছু না, কি সব উল্টাপাল্টা বলছেন। উল্টো পাল্টা বলছিলে? ওই দিন কফি শপ থেকে বের হয়ে আমি দেখেছি। কি দেখেছেন? সীমান্ত ঠোঁটের কোণায় বিশ্বজয়ের হাসি। কি দেখেছেন? তোমার হাত ধরে রয়েছে সাহিল। জিনিয়া 2 পা পিছু হাঁটে, বলে, ভুল দেখেছেন, এসব ফালতু কথা বলবেন না, আমার আব্বা শুনলে কষ্ট পাবে। সীমান্ত প্যান্টের পকেট থেকে ফোন বের করে, ফোনের স্ক্রিন তুলে ধরে জিনিয়ার সামনে। জিনিয়া চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নিয়ে কড়া কণ্ঠে বলে, আপনি ছবি তুলেছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আরে রাগ করছো কেন জিনিয়া? এসব কি আমি খারাপ উদ্দেশ্যে তুলছি? এর জন্যই তুলছি যে তোমার হাত সাইল ধরলো কেন, তুমি যাতে অস্বীকার করতে না পারো তাই তুলেছি। তুমি ঠিক সেটাই করছো রিনিয়া। কেন অস্বীকার করছো? তুমি কি সাহিলকে? জিনিয়া পা বাড়ায়। সীমান্ত তার পিছু পিছু যেতে যেতে বলে, জিনিয়া, আমার প্রশ্নের উত্তর পেলাম না। ছবিটা কি আমি স্যারকে দেখাবো? জিনিয়া থমকে যায়, পিছু ফিরে তীব্র বৃত্তৃষ্ণা নিয়ে তাকায় সীমান্তর দিকে। এই লোকটার মাঝে সে মুগ্ধতা খুঁজতো, এই লোকটার মাঝে? সীমান্ত হেসে দেয়, বলে, আমি কখনোই বলবো না। তুমি শুধু আমার সত্যিটা বলো, তুমি সাহিলকে পছন্দ করো? রাস্তার পাশে পার্ক করা একটি লাল রঙের মার্সিডিজ। সীমান্ত খেয়াল করে সেই মার্সিডিজ থেকে বের হয়ে বাইকে চেপে বসেছে সাহিল। মাথার উপর পরে নিয়েছে হেলমেট। এই শ্যামবর্ণ দীর্ঘকায় শরীরের ছেলেটির চাইতেও তো সে বেশি আকর্ষণীয়। জিনিয়ার মুগ্ধতা তার কাছে গিয়ে আটকালো কেন হঠাৎ? সীমান্ত কোন দিক থেকে কম? জিনিয়া তাকায় সীমান্তর চোখ অনুসরণ করে। সাহিলকে দেখে ঢোক গেলে উল্টো পথে হাঁটা ধরতেই সীমান্ত হাত টেনে ধরে, বলে, কোথায় যাচ্ছ রিনিয়া? হারও কথা বাকি আছে। তাছাড়া সাহিলকে তুমি খুঁজছিলে না? খুঁজছিলাম, কিন্তু এখন? সাহিলকে ডাকি, দাঁড়াও। জিনিয়ার বারণ শুনল না সীমান্ত। সাহিলকে ডাক দিল। সাহিল বাইক নিয়ে রাস্তা পার হয়ে এপাশে চলে আসে। জিনিয়াকে দেখে ও কোনো ভাবনান্তর দেখা গেল না তার মধ্যে। সীমান্ত বলল, মিস্টার সাহিল, জিনিয়া আপনাকে নাকি কিছু বলবে। সাহিল সীমান্ত থেকে চোখ সরিয়ে তাকালো ভয়ার্থ চোখে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখ পানে। এই মায়াবী মুখটার প্রেমে পড়েছিল না সে একদম প্রথম দেখায়? হ্যাঁ, এই মেয়েটিরই তো। ভালো লাগাটা মনে হয় এখন বহু দূরে এগিয়ে গিয়েছে। চাপা পড়েছে কেন তাহলে? আস্তরণটাও এত শক্ত কেন? সরে না, নড়ে না। সাহিলের সেই শক্তি নেই কেন? জিনিয়ার বাবা, পরিবার, ভাই এসব কোনো কিছুই তো সাহিলকে টলাতে পারতো না। তারপরও সাহিল ধরা দিতে পারছে না কেন? আগের সেই মুগ্ধতা নিয়ে তাকাতে গিয়েও কোথায় যেন একটা বাঁধা পাচ্ছে। এত বাঁধা যখন নিজের ভেতর বাইরে, সাহিল মন দিতে গেল কেন তাহলে মেয়েটাকে? জিনিয়া চোখ নামিয়ে ফেলল। সাহিলের দিকে একটি ফোন নাম্বার বাড়িয়ে দিল, বলল, এই নাম্বার থেকে কেউ একজন। সাহিল সীমান্তর দিকে তাকালো। সীমান্ত জিনিয়ার দিকে একটুখানি তাকিয়ে চলে গেল। জিনিয়া ভারী অবাক হলো। উনি চলে গেল কেন? সাহিলের উত্তর না পেয়ে জিনিয়া আবার বলল, উনি চলে গেল কেন? আপনি? সাহিল প্রসঙ্গ পাল্টে বলল, আপনাকে তো ওই দিন বলেছিলাম একটা নাম্বার থেকে ফোন এসেছিল আর বলেছিল যে। সাহিল জিনিয়াকে কথা শেষ করতে দিল না, বলল। জিনিয়ার মুখ আরো ভার হয়ে যায়, গলা কেঁপে ওঠে। সে বলে, লোকটা মিস্টার সীমান্তের কথা বলেছে, কিন্তু লোকটা কে এসব উনি আমাকে কেন বলেন? কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। সাহিলের শীতল দৃষ্টিতে ভরকে গেল জিনিয়া। আমতা আমতা করে বলল, ভুল কিছু তো বলিনি, আমি আপনাকে বিশ্বাস করি মিস্টার সীমান্তকে। সাহিল হেলমেটটি নাড়াতে চালাতে বলল, বিশ্বাস ভালো, কিন্তু সাহিল আর সীমান্ত হয়তো তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারবে না, তাই লোকটা তোমাকে সতর্ক করেছে। জিনিয়া আরো কিছু বলতে চাইল। সাহিল বাইক স্টার্ট দিল। জিনিয়া বলে উঠল,
আমি আমি সাহিল মাথা তুলল না, জিনিয়ার কথা শুনল না, বলে গেল, তোমার আব্বা আমাদের দেখলে অশান্তি শুরু করবে। দুই পরিবার বিপদে লিপ্ত হোক আমি চাই না। জিনিয়া ঠায় দাঁড়িয়ে থাকলো, সাহিলকে বলল, আব্বাকে এই লোকটার কথা বললেও সমস্যা হবে। আপনার উপর থেকে একদম বিশ্বাস উঠে যাবে, যা আমি কখনোই চাই না। কেন যাও না? আমাকে বিশ্বাস করারই বা কি দরকার? জিনিয়া হেসে দিল, মলিন হাসি দিয়ে বলল, আপনি আজ আমাকে বেশি বেশি প্রশ্ন করছেন। যদি আমি আপনাকে একটা করি, আপনার কি বিশেষ অসুবিধা হবে? বলে ফেলো চট করে, ফট করে উত্তর দেবো। যদি দেরি হয় উত্তর দেবো না, কখনোই না। নো, নেভার। জিনিয়াও হাসি মুখে চট করে প্রশ্নটা সেরে ফেলল। সাহেলের উচ্চ স্বরে হাসির আওয়াজে তোলপাড় হয় মন গহীনে। মাথা নিচু করে রাখে জিনিয়া। হাসির পাত্র হওয়ায় যতটুকু না কষ্ট হচ্ছে, তার চাইতেও বেশি কষ্ট হচ্ছে মুখ দিয়ে না বলে সাহেলের স্বীকারোক্তিতে। তার মানে মেয়েটা আসলেই সুন্দর, না হলে জিনিয়ার প্রতি ভালো লাগা এক নিমেষে ধুয়ে যাবে কেন, মুছে যাবে কেন? জিনিয়াকে চুপ থাকতে দেখে সাহেলের হাসি কমলো ধীরে ধীরে। চোখ গেল জিনিয়ার পায়ের কাছে, দৃষ্টি আটকে গেল বৃদ্ধা আঙুলির দিকে। বৃদ্ধা আঙুলির উপর এত নোনা জলের আবিষ্কার হঠাৎ করে কোথা থেকে ঘটলো তা বোঝা গেল। জিনিয়া মাথা উপরে তুলতেই সাহেল কিছু বলার আগেই জিনিয়া নিরুদ্দেশ হলো। চাপা খুশির সাথে চাপা শুষ্ক এক যন্ত্রণায় ছটফট করতে করতে সেইখান থেকে শুরু করে পুরোটা রাত নির্ঘুম কাটলো সাহেলের। বুঝে পেল না, খুঁজে পেল না এই নির্দারুণ কষ্টের কারণ। জিনিয়াকে দেখা গেল না 2-3 দিন, না জানালার ফটক দিয়ে, না বারান্দায়। সূর্য ওঠেনি ভালো করে এই কদিন। ফাল্গুনের শেষ, চৈত্র মাসের শুরু, চারিদিকে ভাবসা গরমও। বৃষ্টি নামে না, অন্যদিকে গরমও কমে না। বসন্তের কোকিল ডাকে কুহু কুহু করে। কিছুদিন পরেই তার অবসর। গাছের নতুন পাতায় যেন প্রকৃতির রূপ প্রকাশ পেয়েছে। চারিদিকে ঝরা পাতা সমারোহ। সাহিল ভাবতে থাকে কোত্থেকে ভেসে এসে কোথায় এসে থেমেছে এখন সে। জীবিকার প্রয়োজনে শহরে এসে ব্যবসা দাঁড় করাতে পারায় স্থায়ী বসতি গেড়েছে সাগর সাহেব এখানে। গ্রামে বাড়িঘরগুলো এখনও আছে। ওখানে থাকেন এক বৃদ্ধা মহিলা। সব কিছুর দেখাশোনা করেন তার ছেলে আর তিনি মিলে। সাহেলের এখনো মনে পড়ে এই জায়গাটা কিনেছিল তার বাবা আর কাকা মিলে। গ্রামের বাড়ি থেকে বাবার সাথে দেখতে আসতো নতুন বাড়ি। তখনও বাড়ি তৈরি হচ্ছিল, তখন মাও ছিল। পাশের বাড়ির ছাদে ছোট্ট একটি বাচ্চা মেয়ে তখন পা টিপে টিপে হাঁটা শিখছিল মাত্র। সাহিল তাকাতেই খিলখিল করে হেসে ঢলে পড়তো ভাইয়ের কোলে। ভাই জাহিদ ছিল সাহিলের সমবয়সী। ভাই বোনের খুনসুটি দেখতে ভালো লাগতো সাহিলের। তার যদি একটা বোন থাকতো। শুধু ছিল এক ভাই, নাহিদ। সে বেশিরভাগ থাকতো তার নানুর বাসায় মায়ের সাথে। কাকি থাকতে চাইতো না গ্রামে। শহরে নতুন বাড়ি করায় পর বাড়িতে উঠেছে। নতুন বাড়িতে ওঠার পরে সাহিলের রোজকার অভ্যাস ছিল বারান্দায় দাঁড়িয়ে ওই বাড়ির বারান্দায় খেলা করা বাচ্চা মেয়েটিকে দেখা। বাবা ভাইয়ের সাথে কি পাকা পাকা কথা বলে মেয়েটা। যদিও সাহিল শুনতে পেত না ছোট্ট ছোট আওয়াজ করে বলা কথাগুলো। মেয়েটি আদরে হতেই, কেননা ভাইয়ের অনেক বছর পর সে হয়েছিল বোধহয়, তাই ভাইয়ের কলিজা আর বাবার রাজকন্যা। সাহিলের মন খারাপের দিন তখন। তীব্র নারী বিদ্বেষী বাবা মাকে দু চোখে সহ্য করতে পারত না। দাদুর জোড়াজোড়িতে বিয়ে করেছিল। বাবার দু চোখের বিষ ছিল সেই মা। সাহিল নিজের চোখে দেখছে মায়ের উপর হওয়া নির্যাতন, মায়ের চোখের কান্না, যা ভোলার নয়। তারপরও সাগর সাহেবকে সে আজও বাবা ডাকে, কারণ আজ সেই বাবা অনুতপ্ত। নিজের করা ভুলের কারণে তার ভাইয়ের সংসারটাও হয়ে পড়েছে এলোমেলো। ছন্নছাড়া হয়ে গিয়েছে একমাত্র ছেলের জীবন। পরিচিত বন্ধুর উপর বিশ্বাস রেখে পাঠিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়া, যাতে সাহিল নতুন করে বাঁচতে শেখে আর মা বাবার এই বিচ্ছেদ তার উপর কোনো প্রভাব ফেলতে না পারে। সেই 10 বছর বয়সে সে বিদেশে মাটিতে পা রেখেছিল। আসলে কি সাহিল সেদিন থেকে নতুন করে বাঁচতে শিখেছিল, নাকি সেদিনই বিষাক্ত ফলের বীজ রোপণ করেছিল নিজের ভেতর, নিজেকে শেষ করার আর বাকিদের? ছলে বলে কৌশলে জানা গেল জিনিয়ার নাকি গায়ে জ্বর। অবাধ্য মন মস্তিষ্ক বলল ছুটে যেতে, কিন্তু অদৃশ্য বাধার কারণে যেতে পারল না সাহিল। আত্মসম্মান অনেক বড় বিষয় সাহিলের কাছে। মেয়েটার ফোন নাম্বার রাখা উচিত ছিল। একটা ফোন অন্তত করা যেত। 1-2-3 করতে করতে এভাবে প্রায় সপ্তাহখানেক গেল। ছাদের দরজার কাছে এসে থেমে গিয়ে দরজার
ওই পাশের বাড়ির ছাদে দাঁড়ানো ছেলেটাকে দেখে জ্বর গায়ের মেয়েটি ঠোঁটের কোণায় ফুটে আনন্দের হাসি। ইচ্ছে করে সে ছাদে চায় না। যতক্ষণ ছেলেটি ছাদের এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে ততক্ষণ মেয়েটিও দাঁড়িয়ে দেখে লুকিয়ে। তার জন্যই এত উদ্বিগ্ন। চিন্তিত মানবীটিকে দেখে বুকের ভেতর অপ্রতিরোধ ঝড় ওঠে। সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে গুড়িয়ে যায় জমানো অভিমান আর অনুরাগ। বৃষ্টি রূপে গাল বেয়ে গড়ায় টলটলে জল। এই অল্প দিনে এসে অল্প অল্প করে জিনিয়ার মন মস্তিষ্কে জায়গা করে নিয়ে স্থায়ী বসতি গড়ে ফেলেছে ছেলেটি। একে সরানো যায় না, দূরে ঠেলা যায় না, ছুঁড়ে ফেলা যায় না। এই নো আর নেভারকে শুধু ভালোবাসা চাই, হোক আড়ালে আবটালে। তার সামনে তো আবার দেখাও বারণ। সে পছন্দ করবে, ভালোবাসবে, কিন্তু সেই একই কাজ অন্য কেউ করলে এত রাগ কেন? এত নিষেধাজ্ঞা কেন? ভালোবাসার অধিকার তো সবারই আছে। সে এমন কে যার নিষেধাজ্ঞা মানতে হবে? জিনিয়া ঘোষণা করে দিল নীরবে নিভৃতে, আপনার নিষেধাজ্ঞা আমি মানি না, মানব না, কখনোই না। নো নেভার। সপ্তাহ পার হয়ে 10 দিন পার হলো। সাহিলের সচল মস্তিষ্ক কিছুদিন ধরে জানান দিল ছাদের দরজার কাছে দাঁড়ানো মানবীটি আর কেউ নয়, বরঞ্চ তার মনের রাজ্যে দখল করে তাকে তার রাজ্য থেকে তাড়িত করা সেই জাদুকরণী মায়াবিনী। তাকে বনবাসে পাঠিয়ে আবার লুকিয়ে থাকা হচ্ছে, লুকিয়ে লুকিয়ে শোধ তোলা হচ্ছে। ইচ্ছে করে ছাদে আর এলো না সাহিল, দাঁড়ালো না বারান্দায়, দেখা গেল না তাকে কোথাও। লুকিয়ে লুকিয়ে থাকা জিনিয়া এবার নিজেকে সামনে আনলো। চিন্তিত বিমর্ষ চেহারায় এদিক ওদিক তাকিয়ে খুঁজল সাহিলকে, দেখা পাওয়া গেল না। অন্যদিকে কথাবার্তা এগুলো সীমান্ত আর তাকে নিয়ে। সীমান্তর প্রত্যেকটা কথার ভাঁজে ভাঁজে জিনিয়া দেখলো নিজের প্রতি কেয়ারিং, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা নামক শব্দটা তখন নিরুদ্দেশ। এই শব্দ দুটো শব্দ হয়ে থেকে গেল শুধু। যার সাথে মানায় এই শব্দ দুটো সেও নিরুদ্দেশ। তার দেখা পাওয়া গেল না। সীমান্তের পরিবার এলো জিনিয়াকে দেখতে। হাতের অনামিকায় রিং পরিয়ে দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে গেল। তারা চলে যেতেই ছাদে গিয়ে সেই রিং আঙুল থেকে খুলে পাশের বাড়ির ছাদে ছুঁড়ে মারল জিনিয়া। নীরব আর্তনাদে ফেসে গেল সে। পরনের শাড়ির আঁচল মুখে গুজে কেঁদে উঠে চলে গেল সে। জিনিয়া যেতেই আড়াল থেকে বের হলো সাহিল। আংটিটি কুড়িয়ে নিল। আংটিটির দিকে তাকিয়ে নিচে নিচেই হাসলো। পকেটে রেখে বলল, তুই থেকে যা তার মতোই বুক পকেটে জমা, সুযোগ যদি আসে তাকে করতে পারিস ক্ষমা। জরুরি প্রয়োজনে দেশের বাইরে অশিলা যেতে হলো সাহিলকে। প্রায় 4 মাস পর ফিরল। এই 4 মাস কারোর সাথে যোগাযোগ রাখেনি। বাবার উপর চাপা অভিমান খুশি পড়ল না। নাহিলের সাথে যোগাযোগ রাখলেও কাজের কথা ছাড়া কোনো অপ্রয়োজনীয় কথা বলতে চাইল না সাহিল। নাহিলও বলার চেষ্টা করলো না। 4টা মাস, অথচ দেশে ফিরে মনে হচ্ছে কয়েক হাজার বছর চলে গিয়েছে। মনে হলো পরিবর্তন ঘটেছে সব কিছুতে, বাড়ি, বারান্দা, ছাদ, আষাঢ়িয়া তাণ্ডব চারিপাশে। শাঁসা বাতাসে গাছপালা ভেঙে লুটোপুটি খাচ্ছে। সাহিল এই ঝড় বাতাসের মাঝেও গিয়ে দাঁড়ালো ছাদের এক কোণায়। মাথায় এক ঝাঁক চুল এপাশ আর ওপাশ করলো বাতাসের তালে তালে। পরনে হাফ স্কিন সাদা টি শার্ট, জিম করা হাতের বাহু ফুলে ফেপে দৃশ্যমান। বাতাস কানে কানে এসে শ্যামবর্ণের পুরুষটিকে যেন জিজ্ঞাসা করলো, ও বাড়ির মেয়েটির কি বিয়ে হয়ে গেছে? আজকাল ছাদে আসে না দেখছি। খাবার টেবিলে 2 ভাই বোনের ঝগড়া। জাহিদের একটু বেশি ভালো লাগে বোনকে রাগিয়ে দিতে। জিনিয়ার পাত থেকে মাছ তুলে সে খাওয়া শুরু করলো। জিনিয়া নাক মুখ ফুলিয়ে বসে রইল। আর খাবে না বললে শফিক সাহেব চড়া হলেন ছেলের উপর। তুমি আমার মেয়ের পাত থেকে খাবার কেন কেড়ে নেবে? জাহিদ হাসলো। জিনিয়া গাল টেনে দিয়ে বলল, জুনুন্ন, তুই শ্বশুর বাড়ি যাবি? যা, কিন্তু মনে রাখিস আমি সেখানেও যাব আর তোর খাবারে ভাগ বসাবো। জিনিয়া গাল ডলতে ডলতে বলল, তুমি জীবনেও বউ পাবে না ভাইয়া, দেখে নিও। আমি চাইলে বউ লাইন ধরবে। তোমার হাতে ডান্ডা দেখলেই বউ ভয়ে পালিয়ে যাবে। আর কথা পাস না, আমার ছেলের বউ নিয়ে আসবো। তুই শ্বশুরবাড়ি যায়নি? আমাকে তাড়াতে পারলেই বাঁচো তোমরা। এভাবে বলছো কেন আম্মা? তোমাকে তাড়াবো কেন? তোমাকে তো ভালো ছেলের হাতে তুলে দিচ্ছি, তোমার একটা সংসার হবে। আমরা চাই তুমি ভালো থাকো। সীমান্ত ব্যাটার জীবনটাই আমি তেনা তেনা বানিয়ে ফেলবো, দেখে নিও। সবাই একসাথে হো হো করে হেসে শফিক সাহেবকে বলল, সাগর মিয়ারে সবার আগে আসতে বলবো এখানে।
শালা কয়বার বিয়ে ভাঙছে আমার মেয়ের, শেষ রক্ষা আর হলো না। সবাই হাসলো কিন্তু জিনিয়া হাসলো না। খাওয়া শেষ করে চলে গেল। বিয়ের কেনাকাটা করার জন্য শপিং মলের পাশে এসে দাঁড়ানোর কথা ছিল সীমান্তর, কিন্তু জিনিয়া প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলেও দেখা পাওয়া গেল না সীমান্তর। জিনিয়া উঁচু পিলারের সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিল। সীমান্ত এলো তার অনেকক্ষণ পর। তার পিছু পিছু শপিং মলে ঢুকে পড়ল জিনিয়া। সীমান্ত এটা ওটা জিজ্ঞাসা করলেও কোনো উত্তর পেল না জিনিয়ার কাছ থেকে। পছন্দের শাড়িটি হাতে নিল, জিনিয়াকে বলল, পছন্দ? জিনিয়া মাথা দুলিয়ে সাই জানালো। সীমান্ত জিনিয়ার মাথায় পরিয়ে দিল একটুখানি। পড়ানো শেষ হতে না হতেই তাদের সামনে কোত্থেকে একটা লোক এসে মুখ থুবড়ে পড়ল জিনিয়ার পায়ের কাছে। জিনিয়া চেঁচিয়ে উঠল। সীমান্তর পেছনে গিয়ে ছাট আঁকড়ে ধরল। লোকটির মুখে কাঁটা কাঁটা দাগ, বিভৎস চেহারা, মাথায় লম্বা চুলগুলো পেছনে ঝুঁটি করা। জোরে লোকটার মুখ বরাবর লাথি বসালো সাহিল। জিনিয়াকে লাথি মারা লোকটিকে দেখলো না। পরে গড়াগড়ি খাওয়া লোকটার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে চেঁচাতে থাকলো। সীমান্ত বলল, জিনিয়া শান্ত হও, এরকম করো না জিনিয়া। সাহিল মাথা নিচু করে শার্টের কলার ধরল লোকটার। গালে ইচ্ছে মতো চড় বসিয়ে তীব্র আক্রোশ নিয়ে বলল, আমার মা কোথায় বল, বল, জীবন্ত খবর দেবো নইলে, বল তাড়াতাড়ি। লোকটা কথা বলতে পারল না। জিনিয়া যেন নড়াচড়া করতে ভুলে গেল। পা কাঁপতে লাগলো তরতর করে। মাথার ভেতর আওয়াজ হলো রিমিছিমি। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। মাথার ভিতর ফাঁকা ফাঁকা লাগলো। এত হিংস্র রূপ কখন ফিরল লোকটা? সাহিল গলা চেপে ধরল লোকটার। আশেপাশে কেউ ছাড়াতে আসছে না। সীমান্তকে ঠেললো জিনিয়া। লোকটাকে মেরে ফেলবে, ছাড়তে বলুন, জান না উনি কি পাগল হয়ে গেছেন? সীমান্ত বলল, আমি আটকাতে গেলে আমাকেও দেবে। মারবে না, ওই গুন্ডাগুলো মারে না, এমনই মার এরা রোজ খায়, দেখতে পাচ্ছ না? মার খাচ্ছে এত, কিন্তু তারপরেও স্বীকার করছে না। জিনিয়া গলা শুকিয়ে এলো। ভাইয়া যদি ওনাকে এভাবে মারতে দেখে নির্ঘাত জেলে ঢুকাবে। সাহিল আরো জোরে গলা চেপে ধরল। রক্তবর্ণ চোখ দুটো হিংস্র বাঘের দপ দপ করছে। গলার রগ ভেসে উঠেছে। জিনিয়া অবাক না হয়ে পারল না। এই লোকটার এত রাগ, মরে যাবে এই লোকটা। সাহিল আরো জোরে চেপে ধরে। লোকটা কোনো মতে বিড়বিড় করে বলল, ভয় দেখানোর জন্য মিথ্যা বলেছি। আপনার মায়ের খবর জানি না, আমরা সত্যি জানি না। জিনিয়া সাহিলের হাত ধরে টানতে টানতে বলে, ছেড়ে দিন, মরে যাবে, আপনারই ক্ষতি হবে। এখানে অলরেডি পুলিশ আসছে, শুনেছেন? ছেড়ে দিন না, আল্লাহ, মরে যাচ্ছে তো এভাবে কেউ ধরে? ছাড়ুন। সাহিল এক ধাক্কা দেয় জিনিয়াকে। জিনিয়া গিয়ে পড়ে দোকানে রাখা সেই লোহার চেয়ারে। সীমান্ত উচ্চ স্বরে ডাক দেয়, জিনিয়া। জিনিয়া কপাল ফুলে যায়, সাথে সাথে সামান্য ছিলে যায়। সীমান্ত গিয়ে ধরে জিনিয়াকে। সাহিল জিনিয়া ডাকটি শোনার সাথে সাথে ফিরে জিনিয়ার দিকে। কপালে হাত দিয়ে চেয়ারে বসে পড়া মেয়েটিকে দেখে নিজের দোহাতের দিকে তাকায়। কপাল বেয়ে ঘাম ঝরে অবিরত। নিচের দুপায়ের ফাঁকে পড়ে থাকা লোকটি সরে সুযোগ পেয়ে যায়। সবার চোখের আড়াল হয় প্রাণপণে। সাহিল জিনিয়ার কাছে ছুটে যায়, ধরতে গিয়ে বাধা পায়। সাহিল অগ্নিচক্ষু দিয়ে সীমান্তকে দেখে। সীমান্ত জিনিয়াকে ধরতে বারণ করে। সাহিলের কানে কানে ফিসফিস করে বলে, ও আমার হবু বউ, অন্তত তাকে একটু ছাড় দে ভাই। সাহিল সীমান্তর হাত ছিটকে ফেলে দেয়। জিনিয়া কপাল ধরে বসে থাকলো। সাহিল এপাশ ওপাশ করে বলল, আইস, আইস কোথায় বাবা? জিনি, বেশি কষ্ট হচ্ছে? জিনিয়া কপাল থেকে হাত সরাই, ফুলে গেছে। ফুটো দিয়ে সামান্য সামান্য রক্ত দেখা দিচ্ছে। যন্ত্রণা হচ্ছে। জিনিয়া সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে সাহিলের দিকে তাকালো, বহু কষ্টে বলল, আপনার মা কোথায়? সীমান্ত হুট করে যেন কোথায় গেল। সাহিল জিনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে জিনিয়া আটকালো, বলল, আমার কিছু হয়নি, ব্যস্ত হবেন না, আমি বিয়ের কেনাকাটা শেষ হলেই চলে যাব। চুলোই যাক বিয়ে। জিনিয়া হাত ছাড়িয়ে নিল তাড়াতাড়ি, বলে উঠলো, জোর করবেন না, অধিকার দেখাবেন না। সাহিল দাঁড়িয়ে রইল। ফিরতি কোনো প্রশ্ন করলো না জিনিয়াকে। জিনিয়া খেয়াল করলো সাহিলের হাতে, গলায় রক্ত। জিনিয়া টিস্যু বের করে দিল। সাহিল নিল না, বিড়বিড় করে বলল,